দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বলো, আগের দিনের পড়াশোনায় কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। তাহলে আমরা বোর্ড থিওরি আর সমারফিল্ড থিওরি এই দুটো থিওরি বলে দিয়েছি। এই দুটো আসলে এসেনশিয়াল খুব দরকার। তোমাদের সিলেবাসে দেখবে বোর্ড থিওরি সমারফিল্ড থিওরি লেখা নেই, কিন্তু এই দুটো না জানলে তোমার অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট হয় না। সেই জন্য এই দুটো তোমাকে মিনিমাম জানতেই হবে আর কি। লাস্ট 4টে ক্লাসে আমরা একদম একটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বোর্ড থিওরিতে 2টো ক্লাস ধরে বলেছিলাম, তারপর সমারফিল্ড থিওরিটা আগের দিন আমরা বলে দিয়েছি। বল, তোমাদের কোনো কিছু অসুবিধা আছে কিনা আগের দিন পড়াশোনার মধ্যে? কিছু অসুবিধা আছে দেখেছো? পড়াশোনা দেখেছো? ফার্স্ট ইয়ার হুম, দেখেছিস? তুই কিছু বলছিস না কেন শুভাঙ্গী? স্যার ওই লাস্ট পেজটা একবার বলুন না, যেটা বোর্ড থিওরি আঁকা আছে, যেটা রিয়েলাস্টিক সমারফিল্ড থিওরি, ওইখানটা করে লাস্টের একদম। রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি। স্যার নেক্সট ক্লাস যেটা করেছেন না, তার আগের যে পেজটা আছে। হ্যাঁ, মানে রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে কি মানে কোনটা বলছিস বলতো? মানে একবার বল, ওই কি স্পেকট্রাটা নাকি রসেটিটা? ওই রসেটিটাই। আচ্ছা, হ্যাঁ, না ব্যাপারটা কিছুই না, মানে ধরো এই যে, আচ্ছা আমি ডাউট ক্লিয়ারেন্স বলে লিখছি। তো ডাউট ক্লিয়ারিং, না ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি যদি রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরিতে আসো, মাইক্রোফোনটা অফ কর, মাইক্রোফোনটা অফ কর। আরে তুই লিভ করে গেলি নাকি? হ্যালো? না না স্যার, ও, যেটা আওয়াজ হলো সেটাই ভাবছি আর কি। মানে ইন্টারনেট আছে তো রাজু, সব দেখতে শুনতে পাওয়া যাচ্ছে তো? হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি যেটা রিলেটিভিস্টিক সমারফিল্ড থিওরি যেটা করেছিলাম, জাস্ট ছবিটা মনে রাখো তাহলেই হবে। ধরো একটা ইলিশ আঁকার জন্য নর্মালি কি করে, একটা ছোট সার্কেল নেয় আর একটা কোসেন্ট্রিক বড় সার্কেল নেয়। এটা হ্যাঁ, দুটো সার্কেল নিলাম। আর এবার ছবিটা কি করে আঁকা হচ্ছে দেখো। দেখো তুমি যদি মানে প্রথমে নর্মাল ইলিপস যদি ভাবো, নর্মাল ইলিপসের ক্ষেত্রে ছবিটা কেমন আগে সেটা বলে নিই। তো নর্মাল ইলিপস যদি হয় তাহলে ধরো এই একটা ছোট সার্কেল নিলে তো, আর ধরো তুমি বড় সার্কেল নিয়েছো। হুম, দেখো এই এরকম ব্যাপারটা, মানে ধরো তুমি এই এরকম একটা জায়গা থেকে স্টার্ট করলে, এই যে লেন্থটা, বা তুমি 1 সেকেন্ড, এক মিনিট হয়তো এদিক থেকে না দেখে তুমি সাইড থেকে দেখলে হয়তো তোমার সুবিধা হতে পারে। তো এই হচ্ছে এইটা হচ্ছে তোমার এই ছোট সেন্টারের সেন্টারটা। এবারে এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা লেন্থ, আর এইখান থেকে এই পর্যন্ত একটা লেন্থ, এইটা হচ্ছে আর মিনিমাম, মানে সেন্টার থেকে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এইটা, আর ম্যাক্সিমাম ডিস্টেন্সটা এইটা। আর ইলিপসের যে স্ট্রাকচারটা হবে, ইলিপসের স্ট্রাকচারটা হচ্ছে তোমার এই রকম। মানে সে কি করবে, ছোট সার্কেলের ভেতরে ঢুকবে না আর বড় সার্কেলের বাইরে বেরোবে না করে, এই হচ্ছে তোমার ইলিপসটা দেখো। এবং এই ইলিপসের যেটা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে তোমার একটা ফোকাস। এই ফোকাস থেকে এই দিকটা হচ্ছে অনুসুর অবস্থা, এটা হচ্ছে অপসুর অবস্থা, মানে এটা এপিহেলিক্যাল পজিশন, এটা হচ্ছে পেরিহেলিক্যাল পজিশন। এবং এখান থেকে তুমি দেখো এই যা শুরু করলে, যেখান থেকে শুরু করলে সেখানে শেষ করলে, এটা একটা নর্মাল ইলিপস হলো। এটা হচ্ছে তোমার একটা নর্মাল ইলিপস, নর্মাল ইলিপ্টিক্যাল অরবিট, মানে ইলিপস মানে নর্মাল ইলিপ্টিক্যাল অরবিট। নর্মাল
ইলিপ্টিক্যাল অরবিট ইন non-relativistic সমারফেল থিওরি। এটা নন রিলেটিভ সমস্যা, এরকম নর্মাল একটা ইলিপ্টিক্যাল স্ট্রাকচার তুমি পাচ্ছ, ঠিক আছে। আর যখন তুমি কনসিডার করছো, মানে যখন তুমি রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে যাচ্ছ, তখন কি হচ্ছে দেখো, খেয়াল করো ছবিটা। তুমি এখান থেকে স্টার্ট করলে প্রথমটা, আচ্ছা আর একটা আমি এখানে এঁকে দিই। দেখো ছবিটা কি করে আঁকছি দেখো। তুমি এখান থেকে শুরু করলে, শুরু করে ওই যেরকম ভাবে হয়, এই যে ছোট সার্কেলের ভেতরে ঢুকবে না, বড় সার্কেলের বাইরে বেরোবে না, বেরিয়ে কিন্তু ওটা ওইখানে শেষ হলো না, শেষটা হলো কোথায় দেখো, এইখানে গিয়ে শেষ হলো। খেয়াল করো, আগেরটা যেমন যেখান থেকে শুরু করেছিল সেখানে গিয়ে শেষ হলো, এখানে যেখান থেকে শুরু করেছিলে তোমার এখানে গিয়ে শেষ হলো, মানে সেমি মেজর অ্যাক্সিসটা কিছুটা ঘুরে গেল। আচ্ছা, পরেরটা যখন তুমি শুরু করছো, পরেরটা ধর এখান থেকে তুমি শুরু করলে, শুরু করে এইরকম ভাবে ঘুরে ওই জায়গায় গিয়ে শেষ হবে না, সে আরেকটু সরে গেল, সরে গিয়ে শেষ করলো কোথায় না, এখানে গিয়ে শেষ করলো। বুঝতে পারছো, এখান থেকে শুরু করেছিল, শুরু করে এখানে শেষ করলো। তারপরে ধরো নেক্সটটা হচ্ছে এখান থেকে শুরু করলো, শুরু করে এইরকম করে ঘুরে গিয়ে কিন্তু সে এখানে গিয়ে শেষ করলো। তা বুঝতে পারছো, এই যে সেমি মেজর অ্যাক্সিসটা সেটা ঘুরে 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 যাচ্ছে আর কি, ঠিক আছে। আবার ধরো তুমি সে একটা লালটাই না দেখাচ্ছি, আবার এখান থেকে শুরু করলো, শুরু করে এই ঘুরে গিয়ে সে পরেরটায় শেষ করলো। আবার ধরো এখান থেকে শুরু করলো, শুরু করে সে ঘুরে গিয়ে আবার এই পরেরটায় শেষ করলো। এখান থেকে শুরু করলো, ঘুরে গিয়ে সে এই পরেরটায় শেষ করলো। এখান থেকে শুরু করলো, শুরু করে সে এইখানটা শেষ করলো। আবার ধরো এখান থেকে শুরু করলো, শুরু করে সে এখানটা শেষ করলো। আবার ধরো এখান থেকে শুরু করে সে এই পরেরটা শেষ করলো। আর ফাইনালি ধরো এখান থেকে শুরু করে সে আবার এইখানে গিয়ে শেষ করলো। দেখো এই যে কমপ্লিটটা হলো, তার জন্য কি হচ্ছে, ঘুরে 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 সরে 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 গিয়ে এখানে গিয়ে শেষ করছে। তাহলে এই যে স্ট্রাকচারটা রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে, এইটাকেই বলা হচ্ছে রসেতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে নন রিলেটিভিস্টিক সমারফেল থেকে নর্মাল ইলিপ্টিক্যাল অরবিট তুমি পাবো, যেমন নর্মাল ইলিপসের ক্ষেত্রে হয় আর কি। কিন্তু রিলেটিভিস্টিক সমারফেল থিওরিতে যেটা হচ্ছে, আমি তার লজিকগুলো বলেছিলাম, লজিকগুলো এখন ফর দ্য টাইম বিং তুমি ভুলে যাও। যেটা হচ্ছে যে মানে মানে এইটাই কিন্তু অ্যাকচুয়াল সিচুয়েশন, জানো তো, সবকিছু রিলেটিভিস্টিক। নন রিলেটিভিস্টিকটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, সেই জন্য বাস্তবে কিন্তু এইরকমই তুমি অরবিট পাবে, ওরকম পাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কারো কিছু অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার। তানিশা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে তো, আর নীলাজ আছিস? নীলাজ ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে নিবি, হ্যাঁ। তারপরে ওই যে ডাউটস গুলো থাকবে, ডাউটস গুলো ক্লিয়ার করে নিবি, দেখবি একদম মানে পড়ার সাথে সাথে পরীক্ষা, মানে মানে ক্লাসও শেষ হবে, তারপর পরীক্ষা হবে, দেখবি তোর রেডি হয়ে থাকবে। আচ্ছা, দেখো হোয়াট ইউ হ্যাভ ডিসকাস সো ফার। আর আমার বইটা কিনেছিস তো, ইনঅর্গানিকের বইটা? হ্যাঁ স্যার, কিনে ঠিক, নিয়েছি। হ্যাঁ। তো ওইটা থেকে আমি কিছু প্রবলেম করতে দেবো, ওইগুলো আস্তে আস্তে করবি, দেখবি ওই আমার পড়ানো আর ওইটার সাথে ম্যাচিং পাবে, তো অসুবিধা হবে না।
দেখো, হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার, আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি মূলত হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল, ইন্ট্রোডাকশন টু অ্যাটমিক স্ট্রাকচার। আসলে সিলেবাসে যাই থাক না কেন, একটা জিনিস না যখন পড়া হয়, পড়াটা স্টার্টিং থেকে একটা কমপ্লিট করার জায়গা থাকে। মানে আমি একটা শুরু থেকে আরম্ভ করলাম, ঠিক আছে, এবারে কমপ্লিটটা মানে অ্যাটমিক স্ট্রাকচারে তো অনেক কিছু আছে, কিন্তু একটা গল্প তো তোমাকে আলটিমেটলি দাঁড় করাতে হবে, শেষ পর্যন্ত একটা যেতে হবে আর কি। আর স্টার্টিংটা সবসময় কিন্তু একটু শুরু থেকে করতে হয়। সেখানে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাটমিক স্ট্রাকচার, যেটা শুরু থেকে একদম সেই অ্যাটমিক ডিসকভারি থেকে শুরু করে আমরা জাস্ট বলেছিলাম ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কেমন করে ডিসকভার হচ্ছে, থমসন মডেল, লাদারফোর্ড মডেল, এসব বলেছিলাম। বলে তারপরে মূলত যে জায়গাটা আমি কনসেন্ট্রেট করেছিলাম সেটা বোর থিওরি, সেটা ডিটেলটা বলেছি। তারপরে চলে এসেছিলাম সমারফিল্ড থিওরিতে, কারণ পরে যখন তুমি কম্পিটিটিভ এক্সাম দেবে তখন এই সিলেবাসে এই বোর্ড থিওরি নেয়, সমারফিল্ড থিওরি নেয়, এসব কেউ মানবে না। বোর্ড থিওরি থেকে তো মানে ম্যাক্সিমাম কোশ্চেন তো বোর্ড থিওরি থেকে আছে, এবার সিলেবাসে যদি বোর্ড থিওরি না থাকে সেই জন্য আর কি করা যেতে পারে। আর তাহলে আজকে এবারে যেটা শুরু করবো আমি, what you want to discuss today, দেখো আজকে যেটা আমি অ্যাকচুয়ালি শিখতে চাইছি সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে যেখান থেকে বেসিক্যালি স্টার্ট করা আছে। তাহলে আজকে দুটো জিনিস আমরা আলোচনা করব, একটা হচ্ছে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, এইটা একটুখানি পড়তে হবে। আর সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তাহলে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, হ্যাঁ, এই দুটো জিনিস বেসিক্যালি আমাদের আজকে করতে হবে। মানে এরপরে আমাদের ওয়েব মেকানিক্যাল মডেল শুরু হবে, সেই দুটো জিনিস আমরা আজকে করব। আজ আমি ওই একটুখানি পিপিটি দেখে বলছি, তাহলে আমাদের পড়াটা অনেক তাড়াতাড়ি হবে আর কি, সেই জন্য কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলবে। আচ্ছা দেখো, শুরুটা করছে এরকম ভাবে যে দেয়ার আর সাম, মানে আচ্ছা আমরা প্রথমে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থেকে গল্পটাকে স্টার্ট করছি, ঠিক আছে। আচ্ছা, ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিটা এসেছিল 1924 সালে, বিজ্ঞানী ডি ব্রগলি, তিনি এই ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিকে দিয়েছিলেন। আচ্ছা, গল্পটা বলার জন্য তার একটু পিছনে তোমাকে যেতে হবে। ধরো আলো, লাইট, লাইটটা কি এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কনফিউশন আছে। তুমি দেখতে পাবে কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যেখানে লাইট তার ওয়েভ ক্যারেক্টার শো করছে, বা আলো একটা তরঙ্গের মতো বিহেভ করছে, যেমন তোমার ইন্টারফেয়ারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এই সমস্ত ঘটনাতে আলো তোমার ওয়েভের মতো বিহেভ করে। আবার ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট, এই টাইপের কিছু কিছু ঘটনা আছে যেখানে আলো কিন্তু তার পার্টিকেল ক্যারেক্টার শো করে। There are some other experiments where light behaves as a particle, যেমন ধরো ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট ইত্যাদি। তাহলে এই যে আলো কোথাও কোথাও তরঙ্গের মতো বিহেভ করছে, কোথাও কোথাও কণার মতো বিহেভ করছে, সেখান থেকে আমি বলতে পারি লাইটের একটা দ্বৈত সত্তা আছে, অর্থাৎ ডুয়েল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল। লাইটের যে ডুয়েল ক্যারেক্টার সেটা হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেল। আচ্ছা দেখো, তুমি যদি লাইটের জন্য দেখো, লাইটের এনার্জিটা হচ্ছে এইচ নিউ হয়। তুমি জানো যে তোমার পার্টিকুলারলি প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যখন এক্সপ্লেন করেছিল তখনই বলো, বা আইনস্টাইনে যখন ফটো ইলেকট্রিক এক্সপ্লেন করেছিলেন, তখন ধরে নেওয়া হচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা রিলেটিভিস্টিক ইকুয়েশন আছে যেটা ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা আইনস্টাইনের রিলেশন, ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আর এবারে ফোটনের জন্য কি হয়, এই এম জিরোটা হচ্ছে রেস্ট মাস, ফোটনের রেস্ট মাস না শূন্য হয়, তাহলে ফোটনের রেস্ট মাস যদি শূন্য হয় তাহলে ই সমান তুমি লিখতে পারবো পিসি, এটা। তাহলে মানে প্রথমত এইটা তোমাকে ভাবতে হচ্ছে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস, লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস, তুমি যখন বলছো এইটা, তাহলে সেই লাইটের এনার্জিটা মানে আইনস্টাইনের এ থেকে তুমি পেয়েছো
ইকুয়াল টু এইচ ডি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে। আর আইনস্টাইন রিলেটিভিস্টিক ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আর ফোটনের জন্য ফোটন হচ্ছে তা কোনো রেস মাসটা 0 হয়, তাহলে এম জিরোটা হচ্ছে 0। তাহলে এম জিরো যদি 0 হয় তাহলে এই ইকুয়েশন থেকে ই সমান পেয়ে গেলে পিসি। তাহলে 1 নম্বর দেখো ইকুয়াল টু এইচ ডি বা এইচ সি বাই ল্যামডা পেলে, যেখানে এনার্জিটা ইন টার্মস অফ ওয়েভলেন্থ এক্সপ্রেস করা হচ্ছে। আবার ইকুয়াল টু পিসি হলে যেখানে এনার্জিটা ইন টার্মস অফ মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম, তার রেসপেক্টে এক্সপ্রেস করা হচ্ছে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি কি পেলে? এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু পি ইন্টু সি, সেখান থেকে পি ইকুয়াল টু পেয়ে গেলে এইচ ওভার ল্যামডা। তার মানে একটা লাইট বা ফোটনস যার ওয়েভলেন্থ ল্যামডা ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েট একটা মোমেন্টাম আছে পি, পিটা হচ্ছে এইচ ওভার ল্যামডা। তাহলে এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে লাইট যার ওয়েভলেন্থ ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা। এর সঙ্গে পার্টিকেলের যে ওয়েভ ক্যারেক্টার এখনো কোনো সম্পর্ক নেই। যেটা আমি দেখতে পাচ্ছি যে লাইট যেটাকে তুমি একদিন ওয়েভ হিসেবে জানতে, তাকে যখন তুমি পার্টিকেল হিসেবে ভাববে, সেই পার্টিকেলের মোমেন্টাম হবে হচ্ছে পি, সেটা হচ্ছে এইচ ওভার ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ফোটন। ঠিক আছে, তাহলে এই যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে অবজারভেশনসটা, সেই অবজারভেশনসটা থেকে বিজ্ঞানী ডি ব্রগলি তিনি একটা ভাবলেন যে তাই তো, যে লাইট যেটাকে তুমি একদিন ওয়েভ হিসেবে জানতে, লাস্ট 200 বছর ধরে সেই নিউটনের কর্পাসকোলার থিওরি হয়েছিল 17th সেঞ্চুরিতে, তারপর থেকে সবাই লাইটকে ওয়েভ হিসেবেই মনে করছে। তাহলে আলো যেটাকে মানুষ এতদিন তো ওয়েভ হিসেবে মনে করতো, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে তাহলে পার্টিকেল ওয়েভ ক্যারেক্টার থাকবে না কেন? তাহলে অ্যাজ ফর এক্সাম্পল এক্স রে যেটাকে ওয়েভ হিসেবে মনে করা হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এক্স রে ডিফ্র্যাকশন দেখায়। সেই মতো করে 1912 সালে বিজ্ঞানী হাও এবং ব্র্যাগস তারা তারা এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছিলেন, যেখানে এক্স এর ওয়েভ ক্যারেক্টারটা একদম দারুণভাবে মানে প্রুভড হচ্ছে। এবার তোমার পার্টিকেল ক্যারেক্টার সেটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? কম্পটন এফেক্টে দেখতে পাচ্ছ। কম্পটন এফেক্টে কিন্তু এক্স রেটা পার্টিকেলের মতো বিহেভ করছে। তাহলে ইলেকট্রন যেটাকে মানুষ এতদিন ধরে তোমার পার্টিকেল হিসেবে মনে করে, তার ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তি কোথায়? সেটাই বলা হয়েছে, ইফ এক্স রে which was considered as a wave has particle character, then why not electron which was considered as a particle can have a wave character? তাহলে এক্স রে যেটাকে মানুষ ওয়েভ হিসেবে জানতো, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন যেটা একটা পার্টিকেল হিসেবে জানে, তার ওয়েভ ক্যারেক্টার থাকতে আপত্তি কোথায়? এটা ওটা করে তিনি ফাইনালি যেটা বললেন যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ, for every moving particle there is an associated wave called the matter wave, and the wavelength of this matter wave lambda equal to h over mb equal to h over p. ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? for every moving particle there is an associated wave called the matter wave, and the wavelength of this matter wave lambda equal to h over mb or h over p. এইটাই হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস। ঠিক আছে, দিস ইজ দ্য ডি ব্রগলির হাইপোথিসিস। এবং এইখানে দেখো তোমার একটা পার্টিকেল যার মোমেন্টাম ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ, যেটাকে ম্যাটার ওয়েভ বলা হচ্ছে, সেই ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ বলা হলো। আর এবারে কোশ্চেন হচ্ছে যে ইফ ইলেকট্রন হ্যাভ এ ওয়েভ ক্যারেক্টার দেন হোয়াট শুড বি ইটস ওয়েভলেন্থ? আমি প্রথমে বুঝি, আমি এখানে ওয়েভলেন্থটা কিন্তু বলে দিয়েছি, এবার আমার জানার চেষ্টা করতে হবে যে সেই ওয়েভলেন্থটা কতটা, যেটা আমি ফাইনাল এক্সপ্রেশনটা লিখে দেখে এক্সপ্রেশনটা কি করে আসছে একটু তোমাকে বুঝতে হবে। আচ্ছা দেখো, যেটা কথা হচ্ছে 1924 সালে যখন তোমার ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হচ্ছে, 1922 সালে কিন্তু বিজ্ঞানী বোর নোবেল প্রাইজ পেয়েছেন বোর থিওরির জন্য, যে বোর থিওরিতে তিনি কিন্তু ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে মনে করেছেন। এবং বোর থিওরি হচ্ছে অ্যাটমিক স্পেক্ট্র সংক্রান্ত ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, সবাই সেটা অ্যাকনলেজ করে, সবাই সেটা মানে। এবং সেই বোর থিওরি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল থিওরি, সেখানে ইলেকট্রন পার্টিকেল হিসেবে ধরা হয়েছে। হঠাৎ করে একটা ডি ব্রগলি 1924 সালে যখন বললো যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পার্টিকেল, তার ওয়েভ আছে, ওয়েভ ক্যারেক্টার আছে, তাহলে প্রথমেই তো লোকে প্রশ্ন করবে যে তো ভুলভাল কথাবার্তা বলছে। এবারে ভুলভাল কথাটা তখনই হবে না যদি তুমি এটা দেখাতে পারো যে ইলেকট্রনকে ওয়েভ হিসেবে ধরেও তুমি বোরের কোয়ান্টাইজেশন রুলটা বা বোর থিওরিটাকে এক্সপ্লেন করতে পারছো। তাহলে ডি ব্রগলি সেই চ্যালেঞ্জটাকে নিলেন, তিনি বললেন যে ইলেকট্রনটাকে ওয়েভ হিসেবে ধরেও কিন্তু বোরের কোয়ান্টাইজেশন রুলটাকে এক্সপ্লেন করতে পারা যায়।
এবং সেই কন্টিগেশনটাকে এক্সপ্লেন করতে গিয়েই হচ্ছে ওয়েভলেন্থের এক্সপ্রেশনটা বেরিয়ে আসে। মানে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ইলেকট্রন শুড বি সাচ দ্যাট বোর কোয়ান্টাইজেশন বি স্যাটিসফাইড। কিরকম? দেখো, যেটা ডি ব্রগলি যেটা বললেন সেটা হচ্ছে এই যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট within the circumference of orbit there must fit an integral number of waves. To have a stationary orbit there must fit some integral number of waves within the circumference of the orbit. অর্থাৎ এই যে তোমার যখন ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে ভাবছে তখন সে একটা নির্দিষ্ট ব্যাসার্ধে ধরো আর রেডিয়াসে সার্কুলার অরবিটে ঘুরছে। এবারে এই ইলেকট্রনটা যখন একটা নির্দিষ্ট অরবিটে ঘুরছে সেই অরবিটগুলো স্টেশনারি হয়। স্টেশনারি মানে হচ্ছে যখন ঘুরছে সে এনার্জি অ্যাবজর্বও করছে না, এনার্জি এমিটও করছে না। এনার্জি অ্যাবজর্ব বা এমিট করলে পার্টিকুলার এনার্জি যদি এমিট করতো তাহলে কিন্তু রাদারফোর্ড তুমি দেখেছিলে এই রাদারফোর্ড যে লিমিটেশনটা সেই লিমিটেশনটা তুমি পেয়ে গেতে আর রাদারফোর্ড মডেলের যে মেন ডিফেক্ট আর কি সেই ডিফেক্টটা তুমি চলে আসতো। সেই জন্য যেটা কথা হচ্ছে স্টেশনারি অরবিট হতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অরবিটে ইলেকট্রন যখন ঘুরছে সে এনার্জি ছাড়া চলবে। এবার সেই স্টেশনারি অরবিটটা ওয়েভ দিয়ে পাওয়া যেতে পারে কেমন করে, যে যদি উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস। অর্থাৎ এটা সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ, যেখানে কিউটা হচ্ছে একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল ডি কিউ মানে হচ্ছে তোমার বেসিক্যালি টোটাল এই সার্কামফারেন্সটা সেটা হতে হবে এন ইন্টু ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ এবং এনটা হচ্ছে 1 2 3 ডট 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 ডট। আর হাইড্রোজেন অ্যাটমের জন্য এই টোটাল যে সার্কামফারেন্সটা কত, রেডিয়াস যদি আর হয় 2 পাই আর, 2 পাই আর হতে হবে n ইন্টু ল্যামডা। তার মানে দেখো যে যদি তোমার বোর কোয়ান্টাইজেশন রুলটা স্যাটিসফাই করতে হয় তাহলে এইটা হচ্ছে ঠিকঠাক পিকচার, যে যেখান থেকে তুমি শুরু করেছো দেখো ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করেছে। আর যদি ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট না করে, যেমন এই পার্টিকুলার কেসে তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড কেসটাতে, এটা কিন্তু অ্যালাউড নয়। তাহলে অ্যালাউড হবে তখনই যখন হচ্ছে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করবে, ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট না করলে সেটা কিন্তু অ্যালাউড নয়। তাহলে কি হলো, তাহলে ডি ব্রগলি কোয়ান্টাইজেশন রুল বললে 2 পাই আর ইকুয়াল টু n ইন্টু ল্যামডা। আর এবারে বোর কোয়ান্টাইজেশন রুল কি বলে, যে কোন একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরলে তার কৌণিক ভরবেগ অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামটা h/2 পাই ইন্টিগ্রাল মাল্টিপল হয়, অর্থাৎ mvr ইকুয়াল টু n h/2 পাই উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তাহলে দেখো ডি ব্রগলি কোয়ান্টাইজেশন থেকে 2 পাই ইকুয়াল টু n ল্যামডা হলো, আর বোর কোয়ান্টাইজেশন রুল থেকে mvr ইকুয়াল টু n ল্যামডা n h/2 পাই হলো। এবারে ফর্ম ইকুয়েশন 1 and 2 তুমি কি লিখতে পারছো, দেখো ল্যামডাটা হয়ে যাচ্ছে এখান থেকে 2 পাই আর বাই n, আর এখান থেকে এনটা বের করে নাও, এনটা হচ্ছে এম ভি আর ইন্টু 2 পাই ডিভাইডেড বাই এইচ, সেটা এখানে বসিয়ে দেওয়া হলো, এন এর জায়গায় 2 পাই ইন্টু এম ভি আর বাই এইচ তুমি বসিয়ে দিলে, কেটে কুটে গেল করে এইচ ওভার এম ভি হলো, অর্থাৎ এইচ ওভার পি হলো। দেখো ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি হলো। তার মানে কি দাঁড়াচ্ছে, যে তুমি ইলেকট্রনটাকে ওয়েভ হিসেবে ধরেও বোরস কোয়ান্টাইজেশন রুলটাকে এক্সপ্লেন করতে পারো যদি তুমি এইটা করে নাও। এক মিনিট, যদি তুমি এটা ধরে নাও যে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, এটা সেখান থেকে দেখো একটা ওয়েভলেন্থের এক্সপ্রেশন বেরোলো ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি। অর্থাৎ ইলেকট্রনটা যদি বোর কোয়ান্টিগেশন রুলটা ওবে করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু এইচ ওভার পি হবে। তাহলে এইখান থেকেই হচ্ছে তোমার ডি ব্রগলি বললেন ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল দ্য ম্যাটার ওয়েভ and the wavelength of this matter wave lambda equal to h over mv বা h over p। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এলো সেটা হচ্ছে এই যে ওয়েভটার কথা বলছো সেই ওয়েভটা কেমন ওয়েভ, মানে সেই ওয়েভটা কেমন দেখতে, এটা কি এরকম এই যে ওয়েভটা আমি এঁকেছি দেখো এরকম ওয়েভ, মানে যে ওয়েভটা আমরা যা সচরাচর দেখতে অভ্যস্ত, মানে প্লেন ওয়েভ। হ্যাঁ, এটা অর্ডিনারি বা প্লেন ওয়েভ, এর না একটা নির্দিষ্ট ভরবেগ থাকে, একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, এবং সেই প্লেন ওয়েভকে তুমি এইরকম ভাবে লিখতে পারো এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স অথবা বি কস ওমেগা টি প্লাস কে এক্স, বা এদের লিনিয়ার কম্বিনেশন ই টু দি পাওয়ার ফর্মুলা লিখতে পারো সি ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস কে এক্স। মানে এগুলো তোমার একটা প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভকে এক্সপ্রেস করার রাস্তা। আর দেখবে একটা প্লেন বা অর্ডিনারি ওয়েভ এরকম দেখতে, যার একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে, ঠিক আছে, এবং এই ওয়েভের জন্য মোমেন্টামটা পিটা হচ্ছে এইচ কস ইন্টু কে হয়, আর এনার্জিটা হচ্ছে এইচ কস ইন্টু ওমেগা হয়, যেখানে এইচ কসটা হচ্ছে এইচ ওভার 2 পাই এটা। আর এবারে এই যে প্লেন ওয়েভটা এর দুটো প্রবলেম আছে। প্রথম কথা, এই প্লেন ওয়েভটা থেকে কমপ্লিটলি ডিলোকালাইজড, মানে এই যে ওয়েভটা সেটা বাঁদিকে মাইনাস ইনফিনিটি থেকে ডান দিকে প্লাস ইনফিনিটি সর্বত্র থাকতে পারে, অর্থাৎ এই ওয়েভটা কমপ্লিটলি ডিলোকালাইজ। কিন্তু ইলেকট্রন সেটা লোকালাইজ, ইলেকট্রনটা একটা ছোট্ট জায়গার মধ্যেই তো থাকে,
তাহলে এইটা হচ্ছে প্রথম প্রবলেম, যে প্লেন ওয়েভ ইজ কমপ্লিটলি ডিলোকালাইজ বা ইলেকট্রন ইজ লোকালাইজ। আর সেখানে একটা প্রবলেম আছে, যে এই যে প্লেন ওয়েভ বলছি তার সঙ্গে একটাই ভেলোসিটি ইনভলভ, যাকে বলে ফেজ ভেলোসিটি, এবং ফেজ ভেলোসিটি বাই ডেফিনেশন হচ্ছে ওমেগা বাই কে, আর উপর নিচে এইচ ক্রস দিয়ে যদি গুণ করে থাকে ই বাই পি। তাহলে এনার্জিকে মোমেন্টাম দিয়ে গুণ করলে ফেজ ভেলোসিটি হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে যে পার্টিকেলের ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি একই নয়, তুমি বুঝবে কি করে? ধর একটা ফ্রি পার্টিকেল কনসিডার করলে, যে ফ্রি পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো ফ্রি পার্টিকেলের জন্য এনার্জিটা হচ্ছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি, করে পোটেনশিয়াল এনার্জি নেই। এখানে ইটা হয়ে গেলে পি স্কোয়ার বাই টোয়াইস এম, ই বাই পি করো, সেটা পি বাই টোয়াইস এম হলো। আর এবারে খেয়াল করে দেখো যে পার্টিকেলের ভেলোসিটি কি হয়, পার্টিকেল ভেলোসিটি তোমার পি বাই এম হয়, মানে ভেলোসিটি মানে মাস ইন্টু ভেলোসিটি, সেটা তো মোমেন্টাম হয়। তাহলে পি বাই এম হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি হয়। তাহলে কি হলো দেখো, ফেজ ভেলোসিটিটা হয়ে গেল হাফ ইন্টু পার্টিকেলের ভেলোসিটি। তাহলে তুমি যে বলছো যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা এরকম একটা প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম, তার ক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে ফেজ ভেলোসিটি মানে পার্টিকেল ভেলোসিটিটা ফেজ ভেলোসিটির সাথে মিলছে না। অর্থাৎ তুমি যেটা ভাবছো যে এরকম একটা অর্ডিনারি ওয়েভ দিয়ে তুমি একটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভকে রিপ্রেজেন্ট করবে, সেটা ঠিক না। দুটো প্রবলেম বললাম, একটা হচ্ছে লোকালাইজেশনের প্রবলেম, প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম, তার পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি, অর্থাৎ আনসার্টেনটির পজিশনটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে যে এই ধরনের ওয়েভের ক্ষেত্রে একটাই ভেলোসিটি থাকে, যাকে বলে ফেজ ভেলোসিটি, এবং ফেজ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটি সমান নয়, এটা। আচ্ছা, নেক্সট যেটা এলো, তাই তো লোকালাইজেশনটা কিন্তু প্রবলেম। তাহলে লোকালাইজেশনটা তুমি কেমন করে ম্যানেজ করতে পারো? দেখো, যদি এমন হতো অনেকগুলো ঢেউ বা অনেকগুলো ওয়েভ তাদের যদি সুপার পজিশন হয়, হ্যাঁ, যেটা আমি এখানে দেখাচ্ছি, অনেকগুলো ওয়েভের যদি সুপার পজিশন হয়, তাহলে একটা ডেল্টা ফাংশন টাইপের ওয়েভ তৈরি হয়, যেখানে একটা পার্টিকুলার জায়গায় সেটা পিক। মানে ধরো অনেকগুলো ওয়েভ যখন আপতিত হয় বা সুপার পজিশন হয়, তখন একটা পার্টিকুলার পয়েন্ট থাকে, যে পয়েন্টে ঢেউটা এতটাই উঁচু, তার রেসপেক্টে অন্যান্য ঢেউয়ের অ্যাম্পলিটিউডকে তুমি জাস্ট ইগনোর করতে পারো, ঠিক আছে। এরকম হতে পারে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু টেক দ্য সুপার পজিশন অফ ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম। বিভিন্ন ওয়েভের বিভিন্ন ভরবেগ থাকে, তাহলে ডিফারেন্ট মোমেন্টামওয়ালা অসংখ্য প্লেন ওয়েভের সুপার পজিশন নিলে, এবং তখন ওয়েভটা তোমার লোকালাইজ হয়ে গেল এবং এটাকে ডেল্টা ফাংশনের মতো দেখতে হয়ে গেল। আচ্ছা, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে মোমেন্টামটা কোনো মাপ থাকছে না, মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি। মানে পজিশনটা যখন তুমি এক্স্যাক্টলি ঠিক করে ফেললে, অর্থাৎ পজিশনের আনসার্টেনিটি যখন তুমি জিরো করে ফেললে, তখন কিন্তু মোমেন্টামটা যা খুশি হতে পারে। কারণ তুমি কি নিয়েছো, কি ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম, তার সুপার পজিশন নিয়েছো। তাহলে এই ওয়েভটার অ্যাকচুয়ালি মোমেন্টাম কত, সেটা হচ্ছে কমপ্লিটলি আরবিট্রারি, সেটা তোমার যা খুশি হতে পারে, ঠিক আছে। তাহলে এটাও ঠিক না। তাহলে একটা ইলেকট্রন, তার তো একটা ডেফিনাইট ভেলোসিটি থাকে, ডেফিনাইট মোমেন্টাম থাকে। তুমি বলছো ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা যদি এরকম ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ হ্যাভিং ডিফারেন্ট মোমেন্টাম, তার সুপার পজিশন হয়, তাহলে তার তো মোমেন্টাম যা খুশি হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু ঠিক না। তাহলে ঠিকটা কি হতে পারে? তখন বলা হলো তোমাকে ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ তার সুপার পজিশন নিতে হবে, নিয়ে তুমি এরকম একটা ওয়েভ প্যাকেট পাবে, এটাকে বলে ওয়েভ প্যাকেট। তাহলে সুপার পজিশন অফ ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম, যেটাকে ওয়েভ প্যাকেট বলে। এবং এই ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে দেখো, তোমার যেহেতু ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম নিয়েছো, তাহলে মোমেন্টামটা কমপ্লিটলি সার্টেন নয়, অর্থাৎ মোমেন্টামটা তোমার একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে। আর পজিশনটাও দেখো, এটা হচ্ছে একদম ওই একটা ফিক্স পয়েন্টে লোকালাইজ সেটাও নয়, আবার কমপ্লিটলি ডিলোকালাইজ সেরকম নয়, পজিশনটা হচ্ছে একটা রিজিয়নের মধ্যে আছে। তার মানে ওয়েভ অ্যাসোসিয়েটেড যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি ম্যাটার ওয়েভ, এবং যাকে বলা হয় ওয়েভ প্যাকেট, মানে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা ম্যাটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা, তাকে ম্যাটার ওয়েভ বলা হয়, এবং সেই ম্যাটার ওয়েভটা বেসিক্যালি ওয়েভ প্যাকেট। তো ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে হচ্ছে মোমেন্টামটা ডেফিনাইট নয়, কিন্তু একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে, পজিশনটাও একটা ফিক্সড পয়েন্ট নয়, কিন্তু একটা রিজিয়নের মধ্যে থাকবে। তো সেই প্রবলেমটা মিটছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে না দু রকমের ভেলোসিটি হয়। একটা বলে ফেজ ভেলোসিটি, যেটা ই বাই পি বা ওমেগা বাই কে। আর একটা বলে গ্রুপ ভেলোসিটি, যেটা ডি বাই ডিপি বা ডি ওমেগা বাই ডিকে। তুমি দেখো, যখন তুমি গ্রুপ ভেলোসিটি ক্যালকুলেট করছো, তখন এনার্জিটা কিন্তু ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে। তাহলে গ্রুপ ভেলোসিটিটা ডি বাই ডিপি করলে এটা পি বাই এম হচ্ছে, দেখো পি বাই এম হচ্ছে পার্টিকেলের ভেলোসিটির সাথে সমান। তার মানে কি বুঝতে পারলে? যেটা দেখতে পাচ্ছ, যে যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, যেটাকে ম্যাটার ওয়েভ বলছি, সেটা বেসিক্যালি একটা ওয়েভ প্যাকেট। তাহলে এইটার জন্য আমি এতখানি কথাবার্তা বললাম, তোমরা জাস্ট ইনফরমেশনটা মনে রাখলেই চলবে, যে
এরকম পরীক্ষায় পড়ে যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ বা ম্যাটার ওয়েভ কেমন ওয়েভ, এটা যে প্লেন বা অর্ডিনারি ওয়েভ, ইনফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভ তার সুপারপজিশন, নাকি তোমার সেটা একটা ওয়েভ প্যাকেট, নাকি অন্য কিছু, নাকি ওটা ধরো মানে আমি অন্য কিছু মানে আমি ইন দ্য সেন্স বলছি যে আরো একটা অপশন তোমাকে দিয়ে দিল আর কি। ঠিক আছে, তার উত্তরটা হবে এটা একটা ওয়েভ প্যাকেট। তো ওয়েভ প্যাকেট যখন হয়ে গেল, এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তার মোমেন্টামটাও কিন্তু ডেফিনাইট নয়, মোমেন্টামটা একদম মানে একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে। পজিশনটা ডেফিনাইট না, পজিশনটা কিন্তু একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে। কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েটেড দুটো ভেলোসিটি আছে, একটা ফেজ ভেলোসিটি, একটা গ্রুপ ভেলোসিটি। ফেজ ভেলোসিটিটা পার্টিকেল ভেলোসিটির সঙ্গে সমান নয়, কিন্তু গ্রুপ ভেলোসিটিটা এটা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান। তাহলে বুঝতে পারলে যে আমি যখন আমি বললাম যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা কেমন টাইপের ওয়েভ, কেমন টাইপের ওয়েভটা আস্তে আস্তে ইনভেস্টিগেট করতে 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 আমি ওয়েভ প্যাকেটে গিয়ে পৌঁছালাম। এই পর্যন্ত পরিষ্কার ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবারে এই হোয়াট শুড বি দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ম্যাটার ওয়েভ, সেটা আমি অলরেডি বলেছি, হোয়াট শুড বি দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য ম্যাটার ওয়েভ, সেটা হচ্ছে বললাম যে বোরস কোয়ান্টাইজেশন রুল বলছে mvr ইকুয়াল টু n/2 আর ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন বললে টু হ্যাভ এ স্টেশনারি অরবিট দেয়ার মাস্ট ফিট সাম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস উইদিন দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট, অর্থাৎ mvr ইকুয়াল টু n/2 আর 2 ইকুয়াল টু n ইনটু ল্যামডা। এই দুটো ইকুয়েশন থেকে তুমি পেয়ে গেলে এই যে যেটা আমি অলরেডি বলে গেছি, ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p, এটা আমি অলরেডি বলে গেছি। ঠিক আছে, তাহলে ম্যাটার ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু h/mv বা h/p, যেটাই তোমার ডি ব্রগলিজ হাইপোথিসিস এইটা। আচ্ছা, তাহলে এখান থেকে কি কনক্লুশন আমি পৌঁছাচ্ছি? কনক্লুশনে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে এই যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ এন অ্যাসোসিয়েটেড ওয়েভ কল দ্য ম্যাটার ওয়েভ অ্যান্ড দ্য ওয়েভলেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ ল্যামডা ইকুয়াল টু h/mv ইকুয়াল টু h/p। আচ্ছা এবারে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্নে আমি আসছি, সেটা হচ্ছে কি যদি এমন হয় যে ইফ দেয়ার ইজ এ, এখানে আমি প্রথমে সামারাইজ করে দিয়েছিলাম, তারপরে আমি অ্যাকচুয়ালি কিভাবে ডি ব্রগলিজ হাইপোথিসিসটা এলো আর কি, সেইটা একটু আস্তে 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 বলার চেষ্টা করেছিলাম। এক মিনিট, কোনটা কাটছে? মোছা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যেটা বলছিলাম, এবারে কথা হচ্ছে যে ইফ দেয়ার ইজ এ ওয়েভ অ্যাসোসিয়েটেড টু এভরি মুভিং পার্টিকেল, মানে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে সঙ্গে যদি একটা ওয়েভ থাকে, তা দেন হোয়াই আর দে নট অ্যাপিয়ার ইন রিয়েলিটি। বাস্তবে প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ নেচার তো তুমি বুঝতে পারো না। ধর একটা ক্রিকেট খেলা চলছে, সে ক্রিকেট বলটার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে একটা ওয়েভ নেচার আছে, সেটাকে তুমি সবসময় দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না। তবে কথা হচ্ছে কি, যদিও তুমি বলছো যে মানে ডি ব্রগলি হাইপোথিসিস বলছে যে প্রত্যেকটা মুভিং পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, তাহলে সেই ওয়েভ ক্যারেক্টারটা সবসময় রিভিল হচ্ছে না কেন, বা সবসময় বুঝতে পারছি না কেন? আচ্ছা কথাটা হচ্ছে তোমাকে দেখতে হবে যে তার ওয়েভ লেন্থটা কতটা। এবার তুমি এখানে দুটো লেন্থ স্কেলের কথা ভাববে, একটা হচ্ছে যে ওই যে পার্টিকেলটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ ল্যামডা, আর একটা তোমাকে দেখতে হবে যে সাইজ অফ দ্য সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমের সাথে বা যে পার্টিকেলটার সাথে ইন্টারাক্ট করছে তার সাইজটা। যদি এমন হয় যে ইফ ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য পার্টিকেল ল্যামডাটা ইজ মাচ লেস দ্যান দ্য সাইজ অফ দ্য সিস্টেম, সাইজ অফ দ্য সিস্টেমকে তুমি ধরো চাইলে এই এখানে যেহেতু পরের লাইনে ডি লেখা আছে আমি ডি লিখে দিলাম, সাইজ অফ দ্য সিস্টেম যদি এটা হয়, দেন ওয়েভ ক্যারেক্টার ইনসিগনিফিক্যান্ট, তখন তুমি ওয়েভ ক্যারেক্টারটা দেখতেই পাবে না। আর যদি এমন হয় যে দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পার্টিকেল, সেটা হচ্ছে মাছ মানে গ্রেটার দেন অর অফ দ্য অর্ডার অফ সিস্টেম সাইজ, অর্থাৎ ল্যামডাটা গ্রেটার দেন অর অফ দ্য অর্ডার অফ ডি, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, তখন তোমাকে ওয়েভ ক্যারেক্টারটা মাথায় ঘামাতে হবে। তুমি যেটা দেখবে যে নর্মাল কোন একটা ক্লাসিক্যাল পার্টিকেল যেটা বলি বা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল বলি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ তুমি ক্যালকুলেট করবে এই ফর্মুলা থেকে, ল্যামডা ইকুয়াল টু h/mv থেকে। তুমি দেখবে সেই ওয়েভলেন্থটা হচ্ছে এতই ছোট হয় তুমি সেটাকে বুঝতে পারবে না।
আর যদি এরকম হতো যে ওয়েভ লেন্থটা হচ্ছে সিস্টেম সাইজের সঙ্গে সমান বা কম্পারেবল হয়ে যাচ্ছে বা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা তোমার ইম্পর্টেন্ট হয়ে পড়বে। আচ্ছা ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে শোয়েব আখতার ইজ বোলিং টু সচিন। মানে শোয়েব আখতার, তোমরা জানো শোয়েব আখতার পাকিস্তানের বোলার, মানে সে খুব স্পিডে বল করতে পারতো, প্রায় 160 কিলোমিটার/আওয়ার বেগে বল করতে পারতো। সচিনকে ধরো বল করছে। এবার হচ্ছে যে এই যে ক্রিকেট মানে এই যে ক্রিকেট বলটা, সেই বলটার আদৌ কোনো ওয়েভ নেচার আছে কিনা সেটা তোমার দেখতে হবে। ওটা তো একটা মুভিং পার্টিকেল, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো ওয়েভ নেচার আছে কিনা তোমাকে দেখতে হবে। আর একটা ক্রিকেট বলের মাস হচ্ছে 160 গ্রামের মতো, অর্থাৎ 160 × 10⁻³ কেজি। ধরে না সেবার তার বল করছে 150 কিলোমিটার/আওয়ার, তাহলে 150 × 10⁻³ মিটার/সেকেন্ড এইটা। আর এবারে ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু ডি ব্রগলি ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু h/mv। এবারে এইচ এর প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 160 × 10⁻³ কেজি, আর ভেলোসিটিটা হচ্ছে 150 × 10⁻³ 36 উপরে দিয়ে দিলে মিটার/সেকেন্ড। আচ্ছা এবং এই ক্যালকুলেশনটাকে করে তুমি যেটা দেখতে পাচ্ছ যে ওয়েভ লেন্থটা অফ দ্য অর্ডার অফ এ 10⁻⁵34-35 এরকম অর্ডারে। তাহলে এবার খেয়াল করে দেখো যে এই যে ক্রিকেট বলটার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ 10⁻34-35 মিটার এই অর্ডারে, হয় সিস্টেম সাইজ যেটা, মানে ধরো ওই ক্রিকেট বলটার তার ডায়ামিটার বলো, বা সে যদি ব্যাটের সাথে ধাক্কা দেয়, বা সে যদি প্যাডের সাথে ধাক্কা দেয়, বা যদি বডিতে লাগে, বা তোমার ধরো তোমার উইকেটে লাগে, সেইগুলো অফ দ্য অর্ডার অফ ধরে নাও 10 সেন্টিমিটার। মানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ওয়েভ লেন্থ ল্যামডাটা ইজ মাচ মাচ লেস দ্যান ডি। তার মানে এই পার্টিকুলার ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা ইনসিগনিফিক্যান্ট হয়ে যাচ্ছে। তো যে কোনো ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে তুমি ওয়েভ লেন্থটাকে ক্যালকুলেট করে দেখবে, সেটা সিস্টেমের সাইজের থেকে এত এত ছোট হয়ে যায়, তখন তোমার তখন তোমার তার ওয়েভ ক্যারেক্টারটা তুমি দেখতেই পাবে না। ঠিক আছে, এইটা। আর উল্টো দিকে যদি তুমি একটা ইলেকট্রন নিতে, মানে একটা ক্রিকেট বল না করে একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল তুমি ইলেকট্রন কনসিডার করো। আর ইলেকট্রনের মাস হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। ধরে নাও একটা ইলেকট্রন মুভ করছে ওই 10 মানে 1% অফ দ্য ভেলোসিটি অফ লাইট, মানে লাইটের ভেলোসিটি 1% ভেলোসিটিতে ইলেকট্রন মুভ করে, সেখানে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ধরে নাও 3 × 10⁻6 মিটার/সেকেন্ড। তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের যে ওয়েভ লেন্থটা, হ্যাঁ ল্যামডাটা, সেটা হচ্ছে h/মাস ইন্টু ভেলোসিটি। যখন তুমি লিখছো দেখো এইচটা তুমি বসালে, মাস অফ দ্য ইলেকট্রন বসালে, আর ভেলোসিটিটা তুমি বসালে যেটা বেরোচ্ছে অফ দ্য অর্ডার 2 অ্যাংস্ট্রমের মতো। আচ্ছা এবারে ইলেকট্রন ইন্টারাক্ট করে কার সাথে? অ্যাটমের সাথে, বা আয়নের সাথে, বা মলিকুলের সাথে। তাদের ডায়ামিটার কি অর্ডারের হয়? অ্যাংস্ট্রম অর্ডারের হয়। তার মানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে এই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ আর ইলেকট্রন যার সঙ্গে ধাক্কাধাক্কি করে সিস্টেম সাইজ হচ্ছে কম্পারেবল। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু ওয়েভ ক্যারেক্টারটা সিগনিফিক্যান্ট। তার মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদিও ডি ব্রগলির হাইপোথিসিস অনুযায়ী প্রত্যেকটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, কিন্তু সেই ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড সব জায়গায় ম্যানিফেস্টেড হবে না। ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ক্যারেক্টারটা প্রায় ম্যানিফেস্টেড হয় না, একমাত্র মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রেই ওয়েভ ক্যারেক্টারটা ম্যানিফেস্টেড হচ্ছে। এবং যেমন দেখো এই যে সাব অ্যাটমিক পার্টিকেল বা মাইক্রোস্কোপিক পার্টিকেল যেমন ইলেকট্রন, তার জন্য তুমি যখন ডি ব্রগলি ওয়েভলেন্থ এবং সিস্টেম সাইজ কম্পেয়ার করছো, তারা কম্পারেবল হচ্ছে। আর হোয়ারাস যখন কোনো একটা ক্রিকেট বল বা ফুটবল বা অন্য কোনো ক্লাসিক্যাল কোনো একটা অবজেক্ট, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ তুমি ক্যালকুলেট করবে, তুমি এটা দেখবে যে তার ওয়েভলেন্থটা হচ্ছে অনেকটা ছোট হচ্ছে দ্যান দ্য সিস্টেম সাইজ। তাহলে ওয়েভলেন্থ যদি খুব ছোট হয় তুমি সেটাকে বুঝতেই পারবে না, আর ওয়েভলেন্থ যদি তোমার সিস্টেম সাইজ কম্পারেবল হয় তখন ওয়েভ ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট হবে। তাহলে দেখো যদিও ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা সমস্ত ম্যাসিভ পার্টিকেলের ক্ষেত্রে, সমস্ত মুভিং পার্টিকেলের ক্ষেত্রে আছে, কিন্তু সমস্ত মুভিং পার্টিকেলের ক্ষেত্রে তোমার ওয়েভ ক্যারেক্টার তো মাথা ব্যথার নেই, দরকার নেই। একমাত্র সাব অ্যাটমিক বা মাইক্রোস্কোপিক পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, মলিকুল, হ্যাঁ এদের জন্যই তুমি মোটামুটি মানে ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটাকে জাস্ট ভাববে। বুঝতে পারা গেল কি বলতে চাইলাম? ঠিক আছে, হ্যাঁ এটা। আচ্ছা এবারে এইটা তো ছিল একটা হাইপোথিসিস, মানে কেউ তো প্রমাণ করেনি যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ নেচার আছে।
দেখা গেল যে ঠিক আছে ইলেকট্রনের সাথে যদি ওয়েভ ক্যারেক্টার থাকে তাহলে খুব একটা অসুবিধা হচ্ছে না, আমি বোর কোয়ান্টিজেশন রুল থেকে শুরু করে সবকিছু ঠিক ঠিক করে বুঝতে পারছি। আর এবারে প্রশ্নটা যেটা সেটা হচ্ছে এই যে তোমার এই যে ইলেকট্রনের যে সত্যি ওয়েভ ক্যারেক্টার এক্সপেরিমেন্ট আর প্রুফটাকে, সেই এক্সপেরিমেন্টটাকে করা হয়েছিল 1927 সালে। একদিকে স্যার জিপি থমসন, আর একদিকে ডেভিসন এবং জার্মা তারা ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করে, এবং ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করে তারা একটা মানে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করে এই এক্স রে ডিফ্র্যাকশন প্যাটার্ন যেমন দেখতে ঠিক একই রকম ভাবে তারা ইলেকট্রন ডিফ্র্যাকশন প্যাটার্ন পেলেন। এবং এই ইলেকট্রন ডিফ্র্যাকশন প্যাটার্ন যে পেলেন, মানে দেখো ডিফ্র্যাকশন কে দেখায়, ব্যাপার বোঝার চেষ্টা করো, ডিফ্র্যাকশন কে দেখায়, ডিফ্র্যাকশন ওয়েভ দেখায়। তাহলে এখান থেকে প্রথম যেটা বোঝা গেল যে ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টার আছে। এবারে কোনো একটা ক্রিস্টাল দিয়ে যদি তুমি ডিফ্র্যাকশনটাকে করতে পারো তাহলে না, এই যে একটা ক্রিস্টালের ক্ষেত্রে ইন্টারপ্ল্যানার স্পেসিং যেটা অ্যাংস্ট্রম অর্ডারের হয়, ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থও সেই অর্ডারের হতে হবে। অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রনটা যে ওয়েভ ক্যারেক্টার রিভিল হলো সেটা নয়, ইলেকট্রনের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থও যে অ্যাংস্ট্রম অর্ডারের, সেটাও কিন্তু এখানে দেখতে পাওয়া গেল। যেমন করে এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করা হচ্ছে ঠিক একই রকমভাবে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এবারে এই যে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা পাওয়া গেল সেটা হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টের যে রেজাল্ট ঠিক সেই একই রকমের দেখতে। এবার এক্স রে সেটা একটা ওয়েভ, সে ডিফ্র্যাকশন দেখায়। ইলেকট্রন সেটা পার্টিকেল ছিল, কিন্তু সেই ইলেকট্রন যখন ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখালো, এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে ইলেকট্রনের তোমার ওয়েভ ক্যারেক্টার আছে, এটা এক নম্বর। এটা আর তার ওয়েভলেন্থটা হচ্ছে এক্স রে ওয়েভলেন্থের কম্পারেবল, অর্থাৎ তার ওয়েভলেন্থ হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারের হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার সেটা এক্সপেরিমেন্টে প্রুভড হয়ে গেল, সেই 1937 সালে তারা নোবেল প্রাইজ পেলেন। আচ্ছা, এই কনটেক্সটে একটা কথা বলা খুব দরকার, সেটা হচ্ছে 1906 সালে বিজ্ঞানী স্যার জে জে থমসন নোবেল প্রাইজ পেয়েছিলেন ইলেকট্রন আবিষ্কার করার জন্য। আর তার ছেলে স্যার জিপি থমসন 1937 সালে নোবেল প্রাইজ পেলেন কেন না, ওই যে ইলেকট্রনটা তার ওয়েভ ক্যারেক্টার আছে সেটাকে দেখানোর জন্য। ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা ধরো একটা পার্টিকুলার কাইন্ড অফ ধরো নিউমেরিক্যাল প্রবলেম ধরো করছি, মানে একটুখানি মাথায় রাখা, এটা একটুখানি বলে নি, আর এরপরে আর একটা প্রবলেমের কথা বলবো। ধরো তোমার দুটো প্লেট আছে, দুটো প্লেট আছে, মানে মানে এই একটা প্লেট আছে যেটা ধরো নেগেটিভ ইলেকট্রন, ছবিগুলো একটু বাজে দেখতে হচ্ছে, একদম তাড়াহুড়ো করা হয়েছে মনে হয়। দেখো ব্যাপারটা কিরকম বলি, মানে দেখো তুমি ইলেকট্রনের ওয়েভলেন্থ গুলো কেমন করে চেঞ্জ করতে পারো। মানে তুমি ধরো একটা ইলেকট্রন ইলেকট্রন ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, মানে ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেখে আমি কি করছি, ধরো আমি এরকম দুটো প্লেট নিয়েছি, একটা প্লেট একটা প্লেট, এটা ধরো নেগেটিভ ইলেকট্রন, এটা ধরো পজিটিভ ইলেকট্রন। এবার এই দুটো প্লেটের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তুমি দেখেছো, ধরে সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে V0। এবার এইখানে কোন একটা ইলেকট্রনকে তুমি ধরো রাখলে, ইলেকট্রন কি করবে, ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রন থেকে পজিটিভ ইলেকট্রনের দিকে যাবে। আর এবারে যেটা কথা হচ্ছে যে এই ইলেকট্রনের যে ভেলোসিটিটা সেইটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে নির্ভর করবে। মানে আমি এখানে যেটা দেখলাম যে এই যে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভলেন্থ থেকে তার স্পিডের উপর নির্ভর করে। এবার স্পিডটাকে কন্ট্রোল করতে পারি কি করে, দুটো প্লেটের মধ্যে যদি একটা মানে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়, পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি দেবো ইলেকট্রনের স্পিডটা তত বেশি হবে। সেটা কি করে ক্যালকুলেট করছে, ধরো এই ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে p²/2m, সেটাকে তুমি E ইন্টু V0 লিখতে পারো। মানে একটা পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি ইলেকট্রন থাকে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এর E ইন্টু V0 হয়, সেটাকে তুমি p²/2m করলে সেখান থেকে পিটাকে বের করে নিলে √2 মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু ইলেকট্রনিক চার্জ ইন্টু V0। আচ্ছা, তাহলে এবার ল্যাম্বডাটা কত হবে, ল্যাম্বডাটা কিন্তু h/p, তাহলে h/√2m E ইন্টু V0।
আচ্ছা, এবারে এইখানে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য আমি কিছুটা সুবিধে করে দিচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, যে এই পার্টিকুলার কেসে এইচ বা টু মাস অফ দ্য ইলেকট্রনিক চার্জ সেগুলো সব কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলে আমি এই ভ্যালুটাকে ক্যালকুলেট করে দিচ্ছি। এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, রুট ওভার অফ 2 ইন্টু ইলেকট্রনের মাস 9.11 ইন্টু 10⁻31 কেজি, আর ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻90 কুলম। ঠিক আছে, আর এই ভোল্টেজ শুধু নিউমেরিক্যাল ভ্যালুটাকে বাদ দিয়ে আমি ভোল্টের জাস্ট ইউনিটটা এখানে নিয়ে নিচ্ছি। পরে এই ক্যালকুলেশনটাকে করলে যেটা বেরোচ্ছে দেখো, 1/√ওভার অফ V0, যেখানে V0টা অবশ্যই ভোল্টে নেব, এইটা বাদ দিয়ে বাকি সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে 1.226 ইন্টু 10⁻9, আর উত্তরটা বেরোবে SI, অর্থাৎ মিটারে উত্তর বেরোবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে, আর এটা যদি এক সেকেন্ড, এটা যদি তুমি অ্যাংস্ট্রমে বের করো, তাহলে এই যে 1.226টাকে তুমি 12.26 ইন্টু 10⁻10 করে নাও, আর 10⁻10 মিটার মানে হচ্ছে অ্যাংস্ট্রম, অর্থাৎ অ্যাংস্ট্রমে যদি করো ওয়েভলেন্থটা বেরোবে 12.26 বাই রুট ওভার V0 ইন্টু এত অ্যাংস্ট্রম, 12.26 ইন্টু রুট ওভার V0 অ্যাংস্ট্রম, যেখানে তোমার V0 মাস্ট বি ইন ভোল্ট, ভিডিওটা ভোল্ট ইউনিটে তুমি নেবে। মানে দেখো, তা তোমাকে কি করতে হচ্ছে, যে নিউমেরিক্যাল প্রবলেম যদি খুব কুইকলি কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদির জন্য করতে হয়, তাহলে না তোমাকে এই রকম করে পুরো ক্যালকুলেশনটাকে করতে হবে না, তুমি এইখান থেকে ইজিলি করে ফেলতে পারবে। ধরো যদি এমন হতো, ধরো অ্যাজ ফর এক্সাম্পল, ইফ V0টা অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সটা ধরে না তোমার 1 ভোল্ট যদি হয়, তাহলে ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু দ্য ইলেকট্রন, সেটা কি হবে, ল্যামডাটা হয়ে যাবে 12.26 বাই রুট ওভার অফ 1 অ্যাংস্ট্রম, অর্থাৎ 12.26 অ্যাংস্ট্রম, 12.26 অ্যাংস্ট্রম। মানে বুঝতে পারছো? এবারে ধরো কেউ যদি বলে যে না, ওয়েভলেন্থটা হচ্ছে তোমার 100 ভোল্ট, সরি পোটেনশিয়াল ডিফারেন্সটা 100 ভোল্ট, তাহলে কি করবে, এই রুট ওভার একের জায়গায় রুট ওভার অফ 100 বসাবে। ঠিক আছে, তাহলে দেখো নিউমেরিক্যাল প্রবলেম কত ইজিলি তুমি করতে পারছো। মানে এটা আমি আলাদা করে করে দিলাম, কারণ এই রকমের নিউমেরিক্যাল প্রবলেম প্রচুর পড়ে। এটা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে খুব কুইকলি উত্তর বের করতে হয়, তো সেই কুইকলি উত্তর বের করার জন্য ট্রিক্সটা তোমার এখানে দিয়ে রাখে। তাহলে এই ধরনের প্রবলেম কি করে করবে বুঝতে পেরেছো? কি গো, বুঝতে হ্যাঁ পেরেছো? আচ্ছা, আর একটা প্রবলেম পরীক্ষায় খুব আসে, সেটা একটুখানি বলে নি। ইফ ডেল্টা ভিবি দ্য এরার ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি অফ এ পার্টিকেল, then show that error in the measurement of de Broglie wavelength delta lambda equal to delta v by v into lambda 0, যেখানে lambda 0 h over mv0। মানে আমি যেটা বলতে চাইছি যে, যেহেতু ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড অফ এ পার্টিকেল সেটা ভেলোসিটির উপর নির্ভর করে, তাহলে ভেলোসিটিতে একটা ভুল হলে ওয়েভলেন্থে একটা ভুল হবে, সেটা এখানে দেখাচ্ছি। দেখ, উই নো ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড টু ম্যাটার ওয়েভ lambda equal to h over mv। ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থের ভুলটা ডেল্টা ল্যামডা কি হবে না, ডেল ভি অফ এইচ ওভার এম ভি ইন্টু ডেল্টা ভি। মানে এরকম আর কি, ধর ওয়াই যদি এক্স এর ফাংশন আছে, তাহলে ডেল্টা ওয়াইটা কত, ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এক্স জিরো ইন্টু ডেল্টা এক্স, এখানেও তাই করেছি। ডেল ভি অফ এইচ ওভার এম ভি অ্যাট ভি ইকুয়াল টু ভি জিরো ইন্টু ডেল্টা ভি। আর এই পার্টটা ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস এইচ ওভার এম ভি স্কোয়ার হয়। এবার ভি এর জায়গায় ভি জিরো বসিয়ে দিলে মাইনাস এইচ ওভার এম ভি জিরো তার স্কোয়ার হলো, এখানে ডেল্টা ভি হলো। আচ্ছা, এবার আমি কি করছি, মাইনাস এইচ ওভার এম ভি জিরো একটা করলাম, এখানে ডেল্টা ভি বাই ভি জিরো করে ফেললাম। তাহলে মাইনাস এইচ ওভার এম ভি জিরো যদি তোমার ল্যামডা জিরো হয়ে যায়, তাহলে মাইনাস ল্যামডা জিরো ইন্টু ডেল্টা ভি বাই ভি জিরো। তোমার এখান থেকে ডেল্টা ল্যামডা হয়ে গেল, দেখো ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা জিরো, মানে মড দিয়ে যেহেতু করছি, ডেল্টা ল্যামডা হচ্ছে ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ল্যামডা। তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা, পরীক্ষা খুব রেগুলারলি দেয় বলে এই প্রবলেমটা আমি করে দিলাম। ঠিক আছে, তো দেখো, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট তোমার ডি ব্রগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। তাহলে দেখো, আমি প্রথম থেকে আবার ফিরে আসি,
ফিরে এসে ডিবগড ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি সংক্রান্ত যে কথাবার্তাগুলো বললাম সেখানে কারো যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। তাহলে এখান থেকে আমি ডিবগড ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি স্টার্ট করেছি। এই টোটাল ডিসকাশনটার মধ্যে কোথাও যদি কোনো রকমের কোনো কনফিউশন থাকে তো আমায় বলো, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমায় বলে নাও। বলো, এবারে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বলবে এরপর। 8:30টার মধ্যে হয়ে যাবে, তারপর তো তোমাদের স্কুল টুল থাকে তো। 8:30টার মধ্যে ছেড়ে দেবো, জন্য তাড়াহুড়ো মানে অত টেনশন করার দরকার নেই। 8:30 ছাড়লে স্কুলে কলেজে চলে যেতে পারবি তো শুভাঙ্গী? স্যার আজ তো ছুটি। ও আজ তো ছুটি, ঠিকই তো, তা তো ভালোই তো, তবু 8:30তেই ছেড়ে দেবো না। দাদা যতটুকু বলেছি কারো কিছু অসুবিধা হয়েছে? নীলাজ কোনো অসুবিধা হয়েছে? না স্যার, আমি জাস্ট এই অঙ্কটা একটু দেখছিলাম, আপনি বলেছেন। তানিয়া, ঠিক আছে তানিয়া? স্যার আমি তানিশা, আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, হ্যাঁ। তানিয়া, তানিশা, তানিয়া নয়। আর ফার্স্ট ইয়ারে কেউ আছিস এই 3জন ছাড়া? গ্রুপে অনেক আছে, হ্যাঁ গ্রুপে আরো অনেকে আছে, কিন্তু ক্লাসটা করছে 3জন, বাকিদের লিভ করিয়ে দেবো তারা। আচ্ছা আচ্ছা, আর এরা তো বুঝতেই পারছি, কারণ বড়রা তারা তো বুঝতেই পারছিস, একটু সহজ ব্যাপার তাই না? বাকিটা সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা একটুখানি বলে নেওয়া দরকার, দেখো কোয়ান্টাম মেকানিক্স এর কনটেক্সটে যদি আমি বলি, সেখানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে অনেক কথাবার্তা বলতে হবে, যখন কোয়ান্টাম মেকানিক্স এর আন্ডারে আমি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়াবো। কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের কনটেক্সটে যখন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়াতে হবে, তখন অত ডিটেলিং এর দরকার নেই, মূল ফিলোসফিটাকে বললেই চলবে। দেখো আমি শুরুটা করছি এইরকম ভাবে যে লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার, আলোর দ্বৈত সত্তা আছে, ওয়েভ অ্যান্ড পার্টিকেল। If lambda be the wavelength associated to photon, then momentum associated to photon p equal to h over lambda. এটা আমি অলরেডি দেখেছি। তাহলে আলোর যে দ্বৈত সত্তা আছে সেটা আমি দেখো আলোচনা করেছি, এবং একটা আলো যার ওয়েভলেন্থ ছিল ল্যামডা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম হচ্ছে p। এবারে ধরো উই ওয়ান্ট টু মেজার দ্য পজিশন অফ এ পার্টিকেল অ্যাকুরেটলি। আমি একটা পার্টিকেলের পজিশনটাকে অ্যাকুরেটলি মাপতে চাইছি, তো আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু ইউজ এ মাইক্রোস্কোপ হ্যাভিং হাই রেজলিউশন পাওয়ার। আমার মানে রেজলিউশন পাওয়ারের, মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার খুব ভালো হতে হবে এটা। আচ্ছা, এবার রেজলিউশন পাওয়ার অফ এ মাইক্রোস্কোপ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজড। এবার একটা মাইক্রোস্কোপের যে রেজলিউশন পাওয়ারটা, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজ। মানে তুমি দেখবে যে একটা মাইক্রোস্কোপের ওয়েভলেন্থ, যে লাইটটাকে ইউজ করে তার ওয়েভলেন্থ যত ছোট হবে, তত প্রিসাইজলি তুমি কোন একটা জিনিসকে মেজার করতে পারবে। মানে হায়ার দ্য প্রিসিশন অফ দ্য মেজারমেন্ট, মানে হায়ার প্রিসিশন। আচ্ছা, এবারে আমি যেটা বললাম যে ওয়েভলেন্থটা যত ছোট হবে, রেজলিউশন পাওয়ার তত ভালো হবে, এবং তত পজিশনটা তুমি অ্যাকুরেটলি মাপতে পারবে। ঠিক আছে? আর এবারে কথা হচ্ছে যে যখনই তোমার ওয়েভলেন্থ তোমার শর্টার হলো, শর্টার দ্য ওয়েভলেন্থ, এবারে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন থেকে ওয়েভলেন্থ যত কম হবে, মোমেন্টামটা তত বেশি হয়ে যাবে। তাহলে হায়ার উইল বি দ্য মোমেন্টাম। এবারে যদি মানে ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম খুব বেশি হয়, সে যখন পার্টিকেলকে দেখার জন্য যখন আমি পার্টিকেলের উপরে ফেলবো, কি হবে? সেই পার্টিকেলের মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাবে, কারণ একটা কলিশন হবে তো না, ফোটনের সঙ্গে পার্টিকেলের কলিশন হবে, আর মোমেন্টাম দ্য পার্টিকেলটা আনসার্টেন হয়ে পড়বে। শর্টার দ্য ওয়েভলেন্থ, higher is the momentum due to collision of photon with the particle, momentum of the particle will become uncertain. তাহলে কি হলো দেখো, আমি কোন একটা পার্টিকেলের পজিশনটাকে অ্যাকুরেটলি মাপতে চাইছি বলে আমাকে হাই রেজলিউশন ওয়ালা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। মাইক্রোস্কোপের হাই রেজলিউশন মানে মাইক্রোস্কোপকে শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করতে হবে, আর শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করা মানে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম বেশি হয়ে যাবে। সেই লাইট যখন পার্টিকেলের উপরে পড়বে, তখন কিন্তু তোমার মোমেন্টামটা পুরো গন্ডগোল হয়ে যাবে।
ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে দেখো তোমার উল্টো দিক দিয়ে ব্যাপারটাকে আমি দেখতে চাই। উল্টো দিক দেখা মানে হচ্ছে যে ধরো আমি চাইছি কি যে পার্টিকেলটার মোমেন্টামটা আমি গন্ডগোল করব না। পার্টিকেলটার মোমেন্টাম যদি গন্ডগোল করব না আমি মনে করি, তাহলে এই এই যে ওয়েভ লেন্থ আমি নেব সেই ওয়েভ লেন্থটা হচ্ছে লং ওয়েভ লেন্থ ব্যবহার করব। আচ্ছা, লং ওয়েভ লেন্থ ব্যবহার করলে হচ্ছে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার এত খারাপ হয়ে যাবে যে তুমি পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে পারবে না। তাহলে কি হচ্ছে, সাপোজ উই ডু নট ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, আমি মানে উই ডু নট ওয়ান্ট টু চেঞ্জ দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, আমি পার্টিকেলের মোমেন্টামটাকে চেঞ্জ করতে চাইছি না। তাহলে কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ এ লাইট অফ স্মল মোমেন্টাম দ্যাট ইজ এ লাইট অফ লঙ্গার ওয়েভ লেন্থ। আমাকে একটা লাইট ব্যবহার করছি যার মোমেন্টামটা কম আছে, অর্থাৎ ওয়েভ লেন্থটা লং। এবার যখন ওয়েভ লেন্থ লং হবে তখন রেজলিউশন পাওয়ারটা ভালো হবে না, আর রেজলিউশন পাওয়ার ভালো যদি না হয় তাহলে পজিশনটাকে অ্যাকুরেটলি তুমি দেখতে পাবে না। তাহলে কি হলো দেখো, তাহলে প্রথমে হচ্ছে যখন তুমি পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে চাইলে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল গন্ডগোল হয়ে যাচ্ছে, আর অল্টারনেটিভলি যখন তুমি মোমেন্টামটাকে অ্যাকুরেটলি দেখতে চাইছো অর্থাৎ মোমেন্টামটাকে গন্ডগোল করতে চাইছো না, তখন তোমার পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে পাচ্ছ না। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুশনে পৌঁছাতে পারছো, তুমি কনক্লুশনে যেটা পৌঁছাতে চাইছো সেটা হচ্ছে পজিশন আর মোমেন্টাম অফ এ পার্টিকেল cannot be determined simultaneously with arbitrary precision. Position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. This is the Heisenberg's position momentum uncertainty principle. তাই যে position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision, এইটাই হচ্ছে Heisenberg uncertainty principle। এবং এটা দেখো অল্টারনেটিভলি তুমি এই ওয়েভ নেচার অফ পার্টিকেল দিয়ে এক্সপ্লেন করতে পারো। আর ওয়েভ নেচার অফ দ্য পার্টিকেল দিয়ে কি করে এক্সপ্লেন করলে, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়াতো একটুখানি, 1 মিনিট। এবং এই 6 জন লেবারকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। একটু নির্মাণ মাত্রা দিয়ে যত রকম দরজা যে পাল্লাগুলো আছে, গ্রিল যেগুলো আছে সেগুলোকে মুছিয়ে নিতে হবে। সব ঘর স্টাফ রুম থেকে শুরু করে ক্লাসরুম ল্যাব সব ভালো করে ঝাঁট দিয়ে দিতে হবে। নম্বরের তুমি যদি এসে থাকো এই কাজটা দেখে নাও। আর আমাকে মনে একটু ডিস্টার্ব হচ্ছে, ফোনটা চার্জ দিচ্ছে, তোমাকে একটু দেরি করে যাবো। যেটা বলছিলাম দেখো, তোমার যেটা বলছি যে তাহলে প্রথমটা তুমি বুঝতে পারলে যে লাইট তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে সেইখান থেকে তুমি বুঝতে পারলে পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন তুমি মাপতে পারছো না। আর এই একই কনক্লুশনে তুমি পৌঁছাতে পারো যদি তুমি এই মানে পার্টিকেল ওয়েভ নেচারটা নিয়ে ভাবো। দেখো আমি কি দেখেছিলাম যে ডিবলগের হাইপোথিসিস বলেছিল ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল্ড দ্য ম্যাটার ওয়েভ and the wavelength of this matter wave lambda equal to h over p বা h over p equal to h over mv, h over mv। আচ্ছা, এবারে কোশ্চেনটা ছিল হচ্ছে যে মানে এই ম্যাটার ওয়েভের নেচারটা কেমন, যেটা দেখো আমি একটু আগেই জাস্ট বলে গেলাম। যদি তুমি ভাবো যে ইট ইজ এ প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম যদি হয়, তাহলে তো এরকম সিচুয়েশন, যদি এটা একটা প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম হয় তাহলে দেখো কি হচ্ছে না, তোমার এই ধরনের সিচুয়েশন যে তোমার এর ক্ষেত্রে তোমার দেখো এই মোমেন্টাম যখন ডেফিনাইট বলছে এটা কমপ্লিটলি রিলোকালাইজ হচ্ছে। কমপ্লিটলি রিলোকালাইজ যদি হয় তাহলে তার পজিশনটা কি হবে, পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল, পুরোপুরি আনসার্টেন হয়ে গেল। তাহলে এই যে যদি একটা প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম হয় তার মোমেন্টামটা ফিক্সড সার্টেন, কিন্তু তা সেই ওয়েভটা কি হয় ডিলোকালাইজ, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেখানে কিছু থাকতে পারে, মানে দেখি তার পজিশনটা কমপ্লিটলি আনসার্টেন হয়ে গেল। এবার উল্টো দিকে তুমি যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ তার সুপার পজিশন নাও তাহলে সে লোকালাইজড হয়ে গেল আর পজিশনটা সার্টেন হয়ে গেল। কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার যদি সুপার পজিশন নিয়েছো এর কোনো মোমেন্টামের কোনো আবাগ রইল না, অর্থাৎ মোমেন্টামটা কমপ্লিটলি আনসার্টেন হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি যখন এখানে মোমেন্টামটাকে ফিক্স করতে চাইছো তখন পজিশনটা আনসার্টেন, আর যেখানে পজিশনটা ফিক্স করতে চাইছো তখন মোমেন্টামটা আনসার্টেন হলো। সেখানে তুমি ফাইনাল কনক্লুশনে কি পৌঁছাবে, it is impossible to determine the position and momentum of a particle simultaneously with arbitrary precision। তার মানে দেখো
তাহলে এই দুটো জায়গা থেকে তুমি একই কনক্লুশনে পৌঁছাচ্ছ। একটা হচ্ছে যে লাইট যেটাকে ওয়েভ হিসেবে জানতো, তার পার্টিকেল ক্যারেক্টার থেকে তুমি বুঝতে পারলে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন। আবার উল্টো দিকে একটা পার্টিকেলের যে ওয়েভ নেচার, সেখান থেকেও তুমি আলটিমেটলি একই কনক্লুশনে গিয়ে পৌঁছাচ্ছ যে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন। এটাই হচ্ছে দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা বুঝলে যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস মানে একই সাথে উইথ আরবিট্রারি প্রিসিশন যে মাপতে পারা যাবে না, তার লজিকটা বুঝলে, এবং সেই লজিকটা দাঁড়িয়ে আছে কোথায় না ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির উপরে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে উপায়টা কি ছিল? উপায়টা হচ্ছে তোমাকে এখানে ওয়েভ প্যাকেট ভাবতে হতো, ফাইনাইট নাম্বার অফ প্লেন ওয়েভস উইথ ডিফারেন্ট মোমেন্টাম, তো সুপার পজিশন নিতে হতো, যার ক্ষেত্রে হচ্ছে পজিশনটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে, মোমেন্টামটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে, আর ডেল্টা এক্সটাও ফাইনাইট হবে, ডেল্টা পি এক্সটাও ফাইনাইট হবে, কোন একটা ইনফিনিটি হবে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পজিশনের একটা আনসার্টেনটি আছে সেটা ডেল্টা এক্স, মোমেন্টামের একটা আনসার্টেনটি আছে ডেল্টা পি এক্স, তা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর মিনিমাম ভ্যালু কি হতে পারে? তার জন্য একটা কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন ফর হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আছে, সেটা কি বলছে না ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, যেখানে এইচ কসটা হচ্ছে এইচ ওভার 2 পাই। ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। আর এখানে দেখো যে ডিরেকশন বরাবর পজিশন সেই ডিরেকশন বরাবর মোমেন্টাম নিয়েছি, সেটা তুমি লিখতে পারো ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, বা ডেল্টা জেড ডেল্টা পি জেড গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। শুধু তাই না, তুমি যদি ফাই যদি অ্যাঙ্গুলার পজিশন হয় আর এল যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তা ডেল্টা ফাই ডেল্টা এল গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। তাহলে এগুলো সবই হচ্ছে হাইসেনবার্গ পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, বা ডেল্টা জেড ডেল্টা পি জেড গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এগুলো কার্টিং অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমে হলো। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি অ্যাঙ্গুলার পজিশন অ্যাঙ্গুলার মোমেন্টামের কথা বলো, ডেল্টা এল ডেল্টা ফাই গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। আচ্ছা, এবারে দেখো যদি তুমি এই যে ডিরেকশন বরাবর পজিশন তার পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর মোমেন্টাম নাও, যেমন ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াই, তার ক্ষেত্রে কিন্তু কোনো আনসার্টেনটি থাকবে না, ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 হয়, বা ডেল্টা ওয়াই ডেল্টা পি এক্স, দেখো যেদিকে পজিশন মোমেন্টাম যদি উল্টো দিকে হয় তাহলে কিন্তু গ্রেটার ইকুয়াল টু উল্টো দিকে মানে মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, তাহলে কিন্তু তারা গ্রেটার ইকুয়াল টু আমার 0 হয়, নট গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়। আসলে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ অ্যাপ্লিকেবল ফর ক্যানোনিক্যাল পেয়ার অনলি। ক্যানোনিক্যাল পেয়ার বা কনজুগেট পেয়ার মানে হচ্ছে এরকম আর কি, যে এক্স এর সঙ্গে পি এক্স হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার, ওয়াই এর সঙ্গে পি ওয়াই ক্যানোনিক্যাল পেয়ার, জেড এর সঙ্গে পি জেড ক্যানোনিক্যাল পেয়ার, ফাই এর সঙ্গে এল হচ্ছে ক্যানোনিক্যাল পেয়ার। ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার এই অনুবন্ধী যে পেয়ারগুলো, তাদের মধ্যে শুধুমাত্র আনসার্টেনটি প্রিন্সিপালটা আছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এক্স এর সঙ্গে পি এক্স, ওয়াই এর সঙ্গে পি ওয়াই, জেড এর সঙ্গে পি জেড, ফাই এর সঙ্গে এল, এদের জন্য তোমার আনসার্টেনটি প্রিন্সিপাল থাকবে। এই এক্স এর সঙ্গে পি ওয়াই বা ওয়াই এর সঙ্গে পি এক্স ইত্যাদি করলে তাদের মধ্যে কিন্তু কোনো আনসার্টেনটি থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা এবং তার এক্সপ্রেশনটাকে বুঝলে তুমি। আচ্ছা, এখানে অনেক বইয়ে দেখবে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু কেউ এইচ বাই 2 লেখে, কেউ এইচ লেখে, কিন্তু অ্যাকচুয়ালি হবে ওটা এইচ কস বাই 2। এবার যদি এইচ কসের জায়গায় এইচ ওভার 2 পাই বসিয়ে দাও, তোমরা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ বাই 4 পাই। হ্যাঁ, ডেল্টা এক্স ডেল্টা পি ওয়াইটা গ্রেটার ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এইটা ধরেই তোমাকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে। শুধু ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ বা এইচ বাই 2 এসব লিখে দিলে কিন্তু চলবে না। ঠিক আছে, এইটা। আচ্ছা আচ্ছা, দেখো তোমার এই যে আনসার্টেনটিটাকে বলছি, পজিশনে আনসার্টেনটি, মোমেন্টামের আনসার্টেনটি, এগুলোকে মাপবে তুমি কেমন করে? আচ্ছা, ম্যাথামেটিক্যালি মাপা হয় এরকম করে যে আনসার্টেনটি ইন পজিশনটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন বাই ডেফিনেশন হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। অর্থাৎ এক্স যদি পজিশন হয়, এক্স এর স্কোয়ার করে অ্যাভারেজ নাও, তারপরে এক্স এর অ্যাভারেজ করে স্কোয়ার নাও, তার বিয়োগ নাও করে রুট নাও, এবং এই এর যে স্কোয়ারটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ারটাকে বলে ভ্যারিয়েন্স ইন পজিশন। ঠিক একই রকম ভাবে আনসার্টেনটি ইন মোমেন্টামটা হচ্ছে সিগমা পি এক্স ইকুয়াল টু রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজের স্কোয়ার। এটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, যেখানে সিগমা পি এক্স স্কোয়ারটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্স ইন মোমেন্টাম। ঠিক আছে, তাহলে দেখো এই তোমার ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এদের জাস্ট ম্যাথামেটিক্যাল মানেটা কি, যদি তোমাকে ম্যাথামেটিক্যালি
আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি মোমেন্টাম বের করতে হয়, তোমাকে হচ্ছে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম এভাবে ভাবতে হবে। সেই জন্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে তুমি এইরকমভাবে লিখতে পারো, সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। কারণ ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তো গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 ছিল। এবার ডেল্টা এক্সকে যদি সিগমা এক্স বলো, ডেল্টা পি এক্স যদি সিগমা পি এক্স বলো, সেই জন্য অ্যানাদার ফর্ম অফ দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হচ্ছে তোমার সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এটা আচ্ছা, এবারে হচ্ছে এই যে আনসার্টেনটি প্রোডাক্টটা যে তোমার ওই এইচ কস বাই 2 তার গ্রেটার ইকুয়াল টু হয়, সেটা তো অনেক পরের কথা, সেটা তোমার এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করে বেরোয়। কিন্তু হাইসেনবার্গ তার সময়ে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স কেমন হবে সেই সংক্রান্ত একটা মোটামুটি মানে এস্টিমেট দিয়েছিলেন। তিনি বলেছিলেন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স অফ দ্য অর্ডার অফ প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ হবে, এবং সেটা তিনি কোথা থেকে দিয়েছিলেন না হাইসেনবার্গ গামার এক্সপেরিমেন্ট থেকে দিয়েছিলেন। এটা একটা থট এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টটা তখন করা সম্ভব হয়নি, বর্তমানে করা গেছে। হ্যাঁ, সেখানে কি হচ্ছে, একটা মাইক্রোস্কোপ ধরো, মাইক্রোস্কোপে কি একটা লেন্স থাকে, এটা একটা লেন্স থাকে। এবারে তোমাকে কি করতে, লাইটটাকে একটা পার্টিকুলার পয়েন্টে ফোকাস করতে হয়। আর এই মাইক্রোস্কোপের হাফ অ্যাঙ্গেলটা ধরে দিচ্ছি তুমি থিটা, এই যে এই অ্যাঙ্গেলটা তোমার থিটা। আর এবারে দেখো এই যে লাইটটা পড়লো, সেই লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম যদি তোমার পি হয়, তাহলে তার তোমার মানে এই যে পিটা হচ্ছে, মানে এই যে পি তার দুটো কম্পোনেন্ট আছে, তার এই এক্স ডিরেকশন বরাবর কম্পোনেন্ট হচ্ছে পি সাইন থিটা, মানে এটা যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্ট হচ্ছে পি সাইন থিটা। এইটা মানে বেসিক্যালি এক্স ডিরেকশন বরাবর এই যে লাইটটা পড়লো বা ফোটনটা পড়লো, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে মোমেন্টামটা এক্স ডিরেকশনে কিন্তু পি এক্স বলে, সেটা বেসিক্যালি পি সাইন থিটা। আচ্ছা, আর এবারে দেখো একটা মাইক্রোস্কোপের যে রেজলিউশন পাওয়ার যা দিয়ে তোমার পজিশনে আনসার্টেনটিটা বেরোয়, সেটা হচ্ছে ল্যামডা বাই সাইন থিটা হয়। দেখো ল্যামডা বেশি মানে আনসার্টেনটি বেশি, ল্যামডা কম মানে আনসার্টেনটি কম, আর তার সঙ্গে সাইন থিটা এই ইনভার্স রিলেশনটা আছে। অর্থাৎ রেজলিউশন পাওয়ার অফ দ্য মাইক্রোস্কোপ তার ইনভার্স হচ্ছে তোমার বেসিক্যালি আনসার্টেনটির পজিশন, এবং সেটা হচ্ছে ডেল্টা এক্স, সেটা হচ্ছে ল্যামডা বাই সাইন থিটা। তাহলে আনসার্টেনটি মোমেন্টাম কত হলো, একটা পার্টিকেল তাহলে এই ডিরেকশনে মুভ করতো, এবারে ফোটন যখন তাকে ধাক্কা দিল, ওই পার্টিকেলের মোমেন্টামটা চেঞ্জ হলো। তাহলে ফোটন ধাক্কা দেওয়ার জন্য কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে, তাহলে কতখানি মোমেন্টাম চেঞ্জ হচ্ছে পি এর, সেটা হচ্ছে পি সাইন থিটা। সেটা হচ্ছে আনসার্টেনটি ইন মোমেন্টাম, আনসার্টেনটি মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, আর আনসার্টেনটি পজিশন অফ দ্য পার্টিকেল, সেটা হচ্ছে এইটা, আর আনসার্টেনটি মোমেন্টাম অফ দ্য পার্টিকেল সেটা হচ্ছে এইটা, ডেল্টা পি এক্সটা হচ্ছে পি সাইন থিটা। আচ্ছা, পিটা এবারে কত, এবার ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পিটা তোমার এইচ ওভার ল্যামডা, তাহলে পি এর জায়গায় এইচ ওভার ল্যামডা বসিয়ে দাও, ডেল্টা পি এক্স হচ্ছে এইচ ওভার ল্যামডা সাইন থিটা। এবার ডেল্টা এক্স আর ডেল্টা পি এক্স গুণ করো, দেখো তোমার এই সাইন থিটা কেটে গেল, ল্যামডা কেটে গেল, অফ দ্য অর্ডার অফ এইচ হয়ে গেল। তার মানে এই যে আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি ইন মোমেন্টাম, তাদের যে প্রোডাক্টটা অফ দ্য অর্ডার অফ এইচ হবে, সেটা হাইসেনবার্গ গামার এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায়। এবং পরবর্তীকালে এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স যখন তুমি করবে, সেই এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্সে তোমার ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্সটা অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হিসেবে অ্যাপিয়ার করে। ঠিক আছে, তো দেখো তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা কোথাও কিছু অসুবিধা হলে কিনা বলো, যে আনসার্টেনটি প্রিন্সিপালটা কোথা থেকে কিভাবে আসছে, তার অরিজিনটা কি, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, এক হচ্ছে লাইটের পার্টিকেল ক্যারেক্টার, এক হচ্ছে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার। সেই দুটো দিয়েই কেন পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারা যাবে না, সেটা আমি বললাম। তারপরে কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন ফর দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমি বলে দিলাম, যেখানে ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2, এবং সেটা ক্যানোনিক্যাল পেয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা আমি বললাম। ম্যাথামেটিক্যালি আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি মোমেন্টামটাকে তার রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায়, সেটা আমি বললাম। সেই মতো করে আমি আবার একটা আনসার্টেনটি প্রিন্সিপাল বললাম, আর কেমন করে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর প্রোডাক্ট অফ দ্য অর্ডার অফ প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে, সেটা হাইসেনবার্গ গামার এক্সপেরিমেন্ট থেকে কিছুটা বলে দেওয়ার চেষ্টা করলাম। এই পর্যন্ত পরিষ্কার হয়েছে জিনিসটা, কোনো অসুবিধা আছে? ঠিক আছে, না স্যার ঠিক আছে। ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এবারে তার অনেক কনসিকোয়েন্সেস আছে, জাস্ট একটুখানি কনসিকোয়েন্স যেটা তোমাদের লাজে লাগবে সেইটা শুধু আমি বলিনি, যেটা পরীক্ষায় খুব পড়ে, রেগুলার বেসিসে পড়ে। সেটা হচ্ছে এইটা, যে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড এ নিউক্লিয়ার, এক্সপ্লেন,
নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, এইটা পরীক্ষায় এই আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে তোমাকে কিন্তু করতে পারে, এটা পরীক্ষায় খুব আসে। আর এটা কি করে এক্সপ্লেন করছি দেখো। আর দেখো, ইফ ইলেকট্রন ক্যান বি ফাউন্ড ইনসাইড দ্য নিউক্লিয়াস, বলছি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন পাওয়া যাবে না, আমি এটা বাই কন্ট্রাডিকশন প্রুভ করবো, যে আমি প্রথমেই বলছি যে না নিউক্লিয়াসের মধ্যে ধরো ইলেকট্রনটাকে পাওয়া গেল, আর নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ইলেকট্রনটা পাওয়া যায়, তাহলে সেই ইলেকট্রনকে পাওয়ার ম্যাক্সিমাম আনসার্টেনিটি পজিশন কি হবে, যেটা নিউক্লিয়াসের মধ্যেই আছে, তাহলে নিউক্লিয়াসের ডায়ামিটারের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই যে ডেল্টা এক্সটা, মানে ডেল্টা এক্স যে ম্যাক্সিমাম ভ্যালুটা আর কি, এই যে ডেল্টা এক্স তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা, ম্যাক্সিমাম আনসার্টেনিটি পজিশন আর কি, এইটা হচ্ছে কি হচ্ছে না নিউক্লিয়াসের যে ডায়ামিটার সেই অর্ডারের হবে। আর এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা এ ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2, তাহলে মিনিমাম আনসার্টেনিটির মোমেন্টাম যখন করবে তখন কি হবে, ডেল্টা পি এক্সটা তার মিনিমাম ভ্যালুটা যখন তুমি করছো তখন হচ্ছে এটা, এক মিনিট, কারণ এটা যদি মোছা যায় তো খুব ভালো হবে, একটা সেভ হচ্ছে, এক সেকেন্ড বাবা, এই যাচ্ছে, এক সেকেন্ড, পাওয়ার পয়েন্ট নট রেসপন্ডিং, হ্যাংকের মতো করে গেল নাকি। যাক চলে, ওখানে একটা লিখবো বলে এটা করতে গেলাম, মিনিমাইজ করতে গেলাম, দেখো আচ্ছা দেখো এটা, দেখো যখন তুমি এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা ডেল্টা পি এক্সটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 বলছো, তাহলে তুমি এখান থেকে দেখো এই ডেল্টা পি এক্স এর যখন মিনিমাম ভ্যালু বের করবে কি হবে, প্রথমে গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে, আর ডেল্টা এক্স এর তোমার ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে, তাহলে মিনিমাম আনসার্টেনিটির মোমেন্টাম ডেল্টা পি এক্স এর মিনিমামটা হয়ে যাবে এইচ ক্রস, মানে হচ্ছে এইচ ক্রস বাই 2 মানে এইচ ওভার 2 পাই ইন্টু ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম, এটা। তাহলে মিনিমাম মোমেন্টাম কত হবে, তাহলে এই অর্ডারের হবে, মানে প্রথম কথা হচ্ছে যদি মোমেন্টামের আনসার্টেনিটিটা হচ্ছে তোমার এইটা হয়, তাহলে মোমেন্টাম মিনিমাম ওটা হতে হবে। মানে ধরো আমি কোন একটা হিসেব মিলছে না, 10 টাকার হিসেব মিলছে না, তাহলে অ্যাটলিস্ট তো টাকার পরিমাণটা 10 হতে হবে, তবে তো 10 টাকার হিসেব মিলবে না। তোমার কাছে আছে 1 টাকা, তুমি বলছো 10 টাকার হিসেব মিলছে না, এটা তো ঠিক না, না? সেটাই বলছি, তাহলে মিনিমাম আনসার্টেনিটির মোমেন্টাম যখন ক্যালকুলেট করছো, সেটা কি হচ্ছে, প্রথম কথা গেটার ইকুয়াল টু তোমার ইকুয়াল টু হয়ে গেল, আর ডেল্টা এক্সটা যখন নিচে গেছে ডেল্টা এক্স তার ম্যাক্সিমাম হিসেবে যাবে। এবারে মোমেন্টামের আনসার্টেনিটি মিনিমাম ভ্যালু যদি এটা হয়, তাহলে মোমেন্টামটা মিনিমাম এটা থাকবে। আচ্ছা, মোমেন্টাম যদি মিনিমাম এটা হয়, তাহলে মাস ইন্টু ভেলোসিটির মিনিমাম ভ্যালুটা হচ্ছে এটা, এই যে এটা যেটা লেখা আছে এইটা। এবারে এখানে ডেল্টা এক্স ম্যাক্সিমামটা যদি আমি ডি নিউক্লিয়াস লিখে দিলাম, তাহলে এবারে দেখো ভেলোসিটি তার যে এক্স কম্পোনেন্ট তার মিনিমাম ভ্যালুটা হয়ে যাচ্ছে এইচ ওভার 4 পাই ডি নিউক্লিয়াস যেমন আছে, এখানে মাস অফ দ্য ইলেকট্রনটা এখানে তোমার চলে এলো, আর এখানে তো ইলেকট্রন নিয়ে কথাবার্তা হচ্ছে, সেখানে একটা ইলেকট্রনের মাসটা আমি এখানে লিখে দিলাম, এখানে তো ইলেকট্রনের মাস এইটা। আর এবারে আমি এই ভেলোসিটির মিনিমাম ভ্যালুটাকে ক্যালকুলেট করলাম, দেখো প্লাঙ্ক কনস্ট্যান্ট আছে 6.626 ইন্টু 10 টু দি মাইনাস 34 জুল সেকেন্ড, 4 পাইটার জায়গায় 3.14159 লিখে দিলাম, আর 3.14 লিখলেও চলে। ইলেকট্রনের মাসটা হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি মাইনাস 31 কেজি, আর তোমার নিউক্লিয়াসের যে ডায়ামিটারটা সেটা 10 টু দি মাইনাস 15 মিটার, এটা। তাহলে এবারে দেখো এই ডেটাগুলোকে বসালে যেটা উত্তর বেরোচ্ছে সেটা 5.79 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড হলো। তাহলে দেখো, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন কনফাইন থাকে, তাহলে তার মিনিমাম ভেলোসিটিটা বেরোচ্ছে হচ্ছে কত, 5.79 ইন্টু 10 টু দি পাওয়ার
10 মিটার পার সেকেন্ড। এবারে এই যে স্পিডটা বেরোলো সেটা দেখো লাইটের স্পিডকেও এক্সিড করে গেল। লাইটের স্পিড কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে কোনো ম্যাসিভ পার্টিকেল তার স্পিডটা লাইটের স্পিড এক্সিড করতে পারে না। এবার দিস ইজ অ্যাবসার্ড। এটা কিন্তু অ্যাবসার্ড হয়, তাহলে প্রথমে যে তুমি ধরে নিয়েছিলে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, সেটা সম্ভব নয়। তাহলে সেখানে তুমি কনক্লুড করতে পারে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। তাহলে কি বললাম দেখতে পেলে, যে যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেই ইলেকট্রনটার মিনিমাম স্পিড হতে হবে 5.79 × 10⁻10 মিটার পার সেকেন্ড, যেটা লাইটের স্পিড এক্সিড করে যাচ্ছে। কিন্তু কোনো ম্যাসিভ পার্টিকেল তার স্পিড লাইটের স্পিডকে কখনো এক্সিড করতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড। সেখানে আমি বলতে পারলাম কি ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস। আচ্ছা, এটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারো, যে যদি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনটা কনফাইন থাকে তাহলে তার মিনিমাম কাইনেটিক এনার্জি কত হবে? এটা px এর যে মিনিমাম তার স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস মাস, মানে p²/2m। এবারে px মিনিমামের ভ্যালু আমি বের করে রেখেছি h/4π × Δx ম্যাক্স তার স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন। এবারে Δx এর জায়গায় d ফর দ্য নিউক্লিয়াস তুমি বসিয়ে দাও, তাহলে h² এটা হয়ে যাবে, মানে এখানে এই যে জিনিসটা এটা করলে h² হয়ে গেল। এখানে 4 × 4 = 16, 16² π² একটা 2 আছে, মানে 32 π² হয়ে গেল, মাস অফ দ্য ইলেকট্রন হয়ে গেল। আর Δx ম্যাক্সিমাম হচ্ছে d নিউক্লিয়ার তার স্কোয়ার এইটা। এবারে ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম, h এর ভ্যালু বসালাম, m এর ভ্যালু বসালাম, d এর ভ্যালু বসালাম। d ডায়ামিটার, না নিউক্লিয়াসের ডায়ামিটারটা অফ দ্য অর্ডার অফ 10⁻15 মিটার, এই অর্ডারে আছে। এই বসালাম, এই যে এখানেও লিখেছি 10⁻15 মিটার, আর ফেমটোমিটার অর্ডারে হয় নিউক্লিয়াসের ডায়ামিটারটা। বসালাম, বসিয়ে কি বেরোলো দেখো, এনার্জিটা বেরোচ্ছে 1.527 × 10⁻9 জুল। তাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য 1.602 × 10⁻19 দিয়ে ভাগ করলাম, করে উত্তরটা বেরোলো 9531 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন যদি থাকে তাহলে তার কাইনেটিক এনার্জিটা, মিনিমাম কাইনেটিক এনার্জিতে বেরোচ্ছে প্রায় 10,000 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, কাইনেটিক এনার্জির জন্য কি হয়, নিউক্লিয়াসের মধ্যে থেকে পার্টিকেলগুলো ছিটকে বেরিয়ে যেতে চায়। এবার তাকে ধরে রাখবে কে? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এবার নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কিন্তু অফ দ্য অর্ডার অফ 5 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন বা নিউট্রন এরা থাকে, তাদেরকে আটকে রাখবো কি দিয়ে? না বাইন্ডিং এনার্জি দিয়ে। সেই বাইন্ডিং এনার্জি, অ্যাভারেজ বাইন্ডিং এনার্জি 5 to 8 মেগা ইলেকট্রন ভোল্ট। আর ইলেকট্রনটা বেরিয়ে যাবে কিসের জন্য? বা নিউক্লিয়াস থেকে কোনো একটা পার্টিকেল বেরিয়ে যাবে কিসের জন্য? কাইনেটিক এনার্জির জন্য। এবারে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকলে তার কাইনেটিক এনার্জি প্রায় 10,000 মেগা ইলেকট্রন ভোল্ট এরকম হচ্ছে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো রকম ভাবে বাইন্ডিং এনার্জি সেই ইলেকট্রনকে আটকে রাখতে পারবে না, অর্থাৎ ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। এটা তাহলে বুঝতে পারলে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমাকে কেমন করে হেল্প করলো যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না সেটাকে প্রমাণ করতে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে তোমাকে এইটার উপরে বেশ করেই না কিছু একটা প্রবলেম দিচ্ছি। ধরো এই নিউক্লিয়াসের মধ্যে তোমার ইলেকট্রন থাকতে পারে কিন্তু প্রোটন বা নিউট্রন থাকতে পারে। তা তুমি একই ক্যালকুলেশনটাকে করবে, শুধু মাস অফ দ্য ইলেকট্রনটাকে মাস অফ দ্য প্রোটন বা নিউট্রন দিয়ে রিপ্লেস করে দেবে। তুমি দেখবে যে প্রোটন বা নিউট্রন কিন্তু চাইলে নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। আবার ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকতে, নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, কিন্তু ইলেকট্রন তো অ্যাটমের মধ্যে থাকে। ইলেকট্রন যে অ্যাটমের মধ্যে থাকে সেটাকে তুমি দেখাতে পারো কেমন করে? তুমি দেখাতে পারবে হচ্ছে যে তোমার মানে মানে অ্যাটমের মধ্যে তোমার যেটা নিউক্লিয়াসের ডায়ামিটারটা যেখানে হচ্ছে 10⁻15 মিটার এই অর্ডারে, অ্যাটমের ডায়ামিটার হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডার 10⁻10 মিটার এই অর্ডারে। শুধুমাত্র ওই ডায়ামিটারটাকে পাল্টে দেবে, তাহলে তুমি দেখবে যে ইলেকট্রন কিন্তু অ্যাটমের মধ্যে থাকতে কোনো আপত্তি নেই। প্রোটন বা নিউট্রন সে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে, যদি ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না। ইলেকট্রন অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, কিন্তু ইলেকট্রন আবার অ্যাটমের মধ্যে থাকতে পারে। তাহলে এইগুলো ঠিক একই রকম ভাবে তুমি করবে, মানে তোমাকে এই যে ক্যালকুলেশনটাকে করা হয়েছে এক্স্যাক্টলি একই রকম ভাবে ক্যালকুলেট করবে। যখন প্রোটন বা নিউট্রন বলবে তুমি শুধু মাস অফ দ্য ইলেকট্রনকে প্রোটন বা নিউট্রনের মাস দিয়ে রিপ্লেস করে দেবে, তাহলেই হবে। আর যখন তোমার ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে কেন থাকতে পারে, বা হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে থাকতে কোনো আপত্তি নেই, এইটা নিয়ে যখন কথাবার্তা হবে তখন তুমি সেটাকে কি করে এক্সপ্লেন করবে? তুমি জাস্ট ওই যেটা ডায়ামিটারটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ডায়ামিটার 10⁻15 মিটার ছিল, সেটাকে এই যে 10⁻15 মিটার এটাকে তুমি রিপ্লেস করে দেবে 10⁻10 মিটার দিয়ে, তাহলে দেখবে কোনো অসুবিধা তোমার থাকছে না। তো এই হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে যে পার্টিকুলার প্রবলেমটা তোমাদের পরীক্ষায় আসে সেইটা।
এবং তার মতো করে ছোট ছোট আরো তো অন্যান্য নিউমেরিক্যাল প্রবলেম তোমার আসবেই, সেগুলো তুমি কিন্তু করতে পারবে। মানে এমনিতে কোয়ান্টাম মেকানিক্সের কনটেক্সটে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পড়লে অনেকটা পড়তে হয়, তো তোমাদের কনটেক্সটে এইটুকু জানলেই তোমাদের চলবে। তো এই হচ্ছে আজকে যে জিনিসটা আমাদের পড়ানোর কথা ছিল, আমরা বলে দিলাম। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে চলে যাব তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন, শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেখান থেকে ওয়েভ ফাংশন and its acceptability criteria, ওয়েভ ফাংশন and its acceptability criteria, এটা নিয়ে কথাবার্তা বলা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস তোমার আসবে, নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থোনর্মালিটি, ডিজেনারেসি, এই যে সব বিভিন্ন কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো আলোচনা হবে। আর ওয়েভ ফাংশনে যখন অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া বলবো, সেখানে তো অটোমেটিক্যালি বোর্ডের যে মানে তোমার প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন ওয়েভ ফাংশন, সেটা তো অটোমেটিক্যালি তোমার চলে আসবে। তাহলে পরের দিন এই পার্টগুলো আমাদের বলতে হবে, বলে তারপরের কাছে আমরা একদম ওয়েভ মেকানিক্যাল মডেলে হাইড্রোজেন অ্যাটমটাকে আমরা বোঝার স্টেজে চলে যাবো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আছে অনেকটাই জিনিস আছে আর কি, সেটা আমাকে পরপর পরপর করে করতে হবে। তবে নেক্সট ক্লাসের এটা নিয়ে আমরা কথাবার্তা হবে, তারপরে পরপর করে যেমন চলছে চল। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখা হলো। এন্ড অফ লেকচার তোমার আজকে 5 নম্বর লেকচার। আসলে আমাদের ওই আগের ইন্টারনেটে কিছু অসুবিধা হচ্ছিল বলে আমরা মানে একটা ক্লাসকে বেশি করে দুটো ক্লাসে ভেঙে বলতে হয়েছিল। মানে তোমার একটা হচ্ছে ফাইনাইট মাস এফেক্ট ইন বোর থিওরি, আর হচ্ছে সমারফিল্ড থিওরি, দুটো একই ক্লাসে বলে দেওয়া যেত, কিন্তু আমাদের অল্প অল্প করে একটা একটা করে ক্লাসে বলতে হয়েছে আর কি, ইন্টারনেটের প্রবলেম ছিল বলে। ঠিক আছে, আমরা এইভাবে চলি, হ্যাঁ, করে আস্তে আস্তে আশা করা যায় শেষ হয়ে যাবে এক সময়।